অফ ব্যবহার করা হয়েছে, কারণ প্রত্যেকটার আগেই অফ মানে হচ্ছে এর উপরে লেখা এসে, ঠিক আছে তো, এসে অফ লাভ, ঠিক আছে তো, এই অর্থে ফুল নামটা না দিয়ে শুধু অফ লাভ, অফ স্টাডি, অফ রিভেন্স এইগুলোকে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আর বেকনের এস এর নাম তো এরকমই থাকে, হ্যাঁ সবগুলো এরকম এরকম অফের থাকে। মিনিংটা তো মেবি এখানে অ্যাবাউটও ধরা যায়। অফ হতে পারে, অন হতে পারে, অ্যাবাউট হতে পারে, কিন্তু তিনি সেই নামটা দিয়েছেন, সেটাই, ঠিক আছে, দুইভাবে জি সংক্ষেপে দেওয়ার চেষ্টা করেছেন টপিকটাকে। ওকে, তাহলে আমরা আজকে পড়বো হচ্ছে রিভেন্স, তাই তো, রিভেন্স আর ট্রুথ, তাই বলেছিলাম নাকি? প্রথমটা কি আছে? স্যার রিভেঞ্জ, আচ্ছা স্যার প্রথমটা ট্রুথ, সরি স্যার প্রথমটা আচ্ছা, সমস্যা নেই, দেখছি আমি আমার এখানে কোনটা আছে। অফ ট্রুথ আছে না, তাহলে আমরা অফ ট্রুথটা শুরু করি, হ্যাঁ। আচ্ছা স্যার। হুম। আর একটু সবাই ভালো মতো পড়াশোনা করো কিন্তু, হ্যাঁ। আস্তে আস্তে জাতীয় বিষয় কিন্তু একটু করা হচ্ছে। স্যার পলিটিক্যাল সায়েন্স নাকি কি টাইপের পড়া হয়েছে ওটা বুঝি নাই। বুঝলাম না, বলো। পলিটিক্যাল সায়েন্সের উপরে নাকি জাতীয় বিশ্ববিদ্যালয় কি জারি করছে নাকি কি জানো, ওইটা বুঝি নাই আসলে কি হয়েছে। না, ওটা আমার জানা নেই তুমি যেটা বলতে চাচ্ছ, কিন্তু আলটিমেটলি একটু আগের যে ব্যাপারগুলো সেগুলোকে একটু স্টার্ন করতেছে, হ্যাঁ, যেমন ইনকোর্স, ক্লাসে উপস্থিতি, হুম, এই ব্যাপারগুলোকে একটু আস্তে আস্তে ইয়া করে ফেলবে, এবং প্রশ্ন, প্রশ্ন প্যাটার্ন, হ্যাঁ, এই জায়গাগুলোতে অতএব টেক্সট ভালো করে পড়তে হবে, টেক্সট। ওকে, তো যাই হোক, ইনকোর্সের পেপার কি স্যার বোর্ডে দেখা হবে? এরকমই তো বলা হচ্ছে আমাদেরকে আজকে মিটিংয়ে বলা হলো, এখন দেখা যাক কিভাবে কি করে, এখন প্রসেসিংটা জানানো হয়নি, এখন কিভাবে কি করবে সেটা বিশ্ববিদ্যালয় জানে। এটা একটা জগাখুচির নিয়ম, একবারে ফাইনাল অ্যাকশন নিলেই তো হয়, হ্যাঁ, যদি স্যাররাই নিবে, যদি নিজ কলেজের টিচাররাই নেয় ইনকোর্স, তাই না, যদি নিজ কলেজের টিচারাই ইনকোর্স নেয় তা সেটা ইনকোর্সের খাতা বোর্ডে পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে লাভ কি, কারণ টিচাররা নিলে তো উল্টাপাল্টা করে নিতেই পারে, হ্যাঁ, দুর্নীতি হবে, হ্যাঁ, জি স্যার। দুর্নীতি হবে, অতএব আর আমরা, ইনকোর্স প্রফেসর স্যারটা যদি লেভেলে বোর্ডই দিতে হ্যাঁ, পাঠায় তাহলে 100 মার্কেরই পরীক্ষা নেই। হ্যাঁ, ওই তো, তাহলে 100 মার্কের পরীক্ষায় নিক, যেহেতু ইনকোর্সের যেহেতু কোনো কাজ বোর্ডই হচ্ছে না, পাঠাবে তাহলে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেহেতু কোনো কাজই হচ্ছে না এটার, যে আমি যে, স্যার আমাদের হ্যাঁ, কখন ইনকোর্স হয় বুঝতে পারি না, সব পরীক্ষায় অংশগ্রহণ করি, পরে জানতে পারি যে ওইটা ইনকোর্স ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, তো ঠিক আছে, আমরা শুরু করি। হোয়াট ইজ ট্রুথ? ট্রুথ কি বলো, আমরা একটু ট্রুথ নিয়ে ভাবি, সত্য কি, সত্য কি বলো। ট্রুথ ইজ বিউটি। না, ওইভাবে না, বলো না, ওটা কবি সাহিত্যে, কিন্তু আমরা সত্য বলতে কি বুঝি, মানে যা বাস্তব, তাই তো, সেটাই তো সত্য নাকি? জি স্যার, যে ঘটনা ঘটেছে ওটাকে সম্পূর্ণ যেরকমটা ওইরকম ভাবে উপস্থাপন করাটাই সত্যি। হ্যাঁ, তার মানে তুমি যা ভাবতেছো, তুমি যা চিন্তা করতেছো, তুমি যা করেছো, তুমি যা খেয়েছো, মানে সবকিছু যেটা একদম এক্সাক্ট, সেটাকে উপস্থাপন করাটাই হচ্ছে কি ট্রুথ। কিন্তু হোয়াট ইজ ট্রুথ সেইড জেস্টিং প্ল্যাথ, এই যে প্ল্যাথ শব্দ রয়েছে, এটা একটা বিবলিক্যাল রেফারেন্স, ঠিক আছে তো, এটা হচ্ছে জিজাস ক্রাইস্টকে যখন ক্রুসিফাইড করা হয় তখন জিজাস ক্রাইস্টকে বিচারের জন্য কয়েক জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, ঠিক আছে তো, তো পিলাত নামে একজনের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, দেখো, জিসাস ক্রাইস্টকে কি ক্রুসিফাই ইহুদিরা করছিল? হ্যাঁ, পন্তিয়াস প্লাস, হ্যাঁ, বলছে পন্তিয়াস পিলাত, এই যে দেখো জিজাস ক্রাইস্টকে যখন বিচারের জন্য নিয়ে যাওয়া হলো, একটা ইমেজ আগে প্রথমে দেখো, এই যে এটা হচ্ছে, এ হচ্ছে পিলাত, হ্যাঁ, এই হচ্ছে পিলাত, আর এই হচ্ছে মনে করো জিজাস ক্রাইস্টের ইমেজ, এই যে পিলাত, এ যখন জিজাস ক্রাইস্টকে প্রশ্ন করেছে, ঠিক আছে তো, তো জিজাস ক্রাইস্ট হয়তো তাকে বলেছে যে আপনি কি সত্যটা জানেন, হ্যাঁ, তখন পিলাত বলেছে আরে বাবা সত্য কি, হ্যাঁ, সত্য কি, হোয়াট ইজ ট্রুথ, তাহলে এই কথাটাই ধরেই ফ্রান্সিস বেকন বলতে চেয়েছে আসলে তাহলে সত্যটা কি, এই যে আমি যে বেঁচে আছি, আমি যে কথা বলছি, এটাই কি সত্যি, নাকি যারা মারা গেছে, যারা পরপারে আছে, এটাই সত্যি, আমি কি মায়ের গর্ভে 9 মাস ছিলাম,
আমি কি এটা জানি? বলো তো, আমি কি এটা জানি যে আমি মায়ের গর্ভে ছিলাম 9 মাস? আমার কি সেই সম্পর্কে কোনো No, জ্ঞান sir. আছে? কিন্তু এটা তো বাস্তব, এটা আমি তো ছিলাম, এটা বাস্তব নাকি? হুম? জি স্যার। এই সম্পর্কে কোনো ধরনের জ্ঞান কি আমার আছে? কোনো ধরনের নলেজ কি আছে যে 9 মাস আমি একটা জায়গায় ছিলাম যেখানে অন্ধকার ছিল, যেখানে কোনো প্রাকৃতিক আবহাওয়া পরিবেশ ছিল না, পানির ভিতরে ভেসেছিলাম এবং ঠিকই আমি জীবিত ছিলাম 9-10 মাস, তাই না? এটা কি বিশ্বাস করার মতো? বলো তো, এটা কি বিশ্বাস স্যার করার মতো? যখন অন্যদের দেখি, এখন আমরা আমাদের মা বোন যখন বাইরে দেখি তখন এটা বিশ্বাস হয়। আমি আমার নিজের মানে নিজের কাছ থেকে একদম, তুমি বলছো না যে আমরা না দেখলে না ছুঁইলে, আমি নিজের অভিজ্ঞতা না নিলে আমি বিশ্বাস করবো না। তাহলে এইটা তুমি কিভাবে বিশ্বাস করবে তাহলে এখন বলো, যে আমি ছিলাম ওর ভিতরে? হুম? আমি যে ছিলাম, আমার তো কোনো জ্ঞান নেই, আমি তো এটা, আমি জীবিত ছিলাম ওর ভিতরে। হ্যাঁ, এমনকি হয়তোবা আমার 2 বছর পৃথিবীতে আসারও 2 বছর পরেও আমার কোনো 2 বছর বা 3 মাস, 3 বছরের পর্যন্ত আমার কোনো নলেজ পৃথিবী থেকে আমি যা পেয়েছি আমার কিচ্ছু নেই। তাহলে সেই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মতো বলতে হয় না যে আমরা হয়তো বা পৃথিবীতে ঢুকে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সেকেন্ড ইয়ার পড়ছিলাম আমরা, ওই যে ওড অন ইন্টিমেশন অফ ইমর্টালিটি পড়ছিলাম না? হ্যাঁ, জি স্যার। ওটার মতো না যে আমরা হয়তো বা জি স্যার। এইরকম পৃথিবীতে আসার আগেও কোথাও তো ছিলাম, হ্যাঁ, স্বর্গে হয়তো বা ছিলাম, যেটা কি আমরা হয়তো বা কি হয়েছি বলো, আমরা ভুলে গেছি, তাই না? হ্যাঁ, আমরা কিন্তু এগুলো ভুলে গেছি। করার সাথে সাথে ভুলে গেছি। হ্যাঁ, আমরা আস্তে আস্তে সব ভুলে গেছি। ঠিক একইভাবে তাহলে সত্য বোঝার জন্য, সত্যটা কি, এটা কি আমরা সবসময় এক্স্যাক্টলি বলতে পারি? বলো, সত্য বিষয়টা কি? তাহলে গড নামক আমি যে মায়ের গর্ভে ছিলাম এটাই যদি আমি না জানি, তাহলে আমি পৃথিবীতে যখন এসেছি তার পূর্বে আমি যে কোথাও ছিলাম এটা আমি কেমন করে জানবো? বা সৃষ্টিকর্তা বা আল্লাহ, স্বর্গ, নরক, এটাই বা আমি কিভাবে বিবেচনা করতে পারবো যদি আমি বিশ্বাস করি? সব কিছু কি যুক্তি দিয়ে প্রমাণ করা যায়? বলো, নো স্যার। জি না সবকিছু কি স্যার। যুক্তি দিয়ে প্রমাণ করা যাবে? যাবে না। তাহলে সমস্যাটা হলো যে সত্য আসলে কি? ভাবো তো, যে আমরা একজন মানুষকে দেখেছিলাম পৃথিবীতে ঘুরতে চলতে, আমারই কাছে ছিল, আমার সাথে কথা বলেছে, আজকে আর সে পৃথিবীর কোথাও নেই, সে গেল কই? এবং এটা মহাবিশ্বের যে প্রক্রিয়া, চলমান প্রক্রিয়া, এটা ভাবলে মনে হয়, আমরা কি কখনো মনে করি যে আমরা আমাদের এরকম ঘটনা ঘটবে? আমরা কি কখনো ফিল করি, মানে মনে তো করি অবশ্যই, কিন্তু ফিল করি যে আমার ক্ষেত্রে এরকমটা ঘটবে? কখনো ফিল করতে পারি আমরা অরিজিনালি? বলো তো। স্যার অরিজিনালি ফিল করতে পারলে তো কেউ দুনিয়াই করতে পারতো না। হ্যাঁ, তাহলে তাহলে চিন্তা করে যে আমরা এটাকে ফিলও করতে পারি না, যে আমরা অনুভবই করতে পারি না যে আমার ক্ষেত্রে এমনটা ঘটবে। ঠিক আছে, তো যে হয়তো মনে করে চুরি ডাকাতি করতেছে, হ্যাঁ, অন্যের নামে অন্যকে খুন করতেছে, মারামারি করতেছে, সে ভাবতেছে কি যে আমি একটা মানুষকে খুন করে ফেললাম শুধু কিছু টাকার জন্য, কিছু সম্পদের জন্য, যেটা হয়তো আমি আমার পরিবারকেই খাওয়াবো বা আমার সোলপোলের জন্যই কাজে লাগাবো, তার জন্য আমি একটা মানুষকেই পৃথিবী থেকেই হাওয়া করে দিলাম, যে আর কখনোই, যে আর কখনোই 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 এই পৃথিবীতে আর আসবে না। ঠিক আছে, আমি যে আছি আমিও তো একসময় থাকবো না, অথচ আমি একজন মানুষকে পৃথিবী ছাড়া করে দিলাম। হুম, সে আসলে কি বোঝে, কি ফিল করে? তাহলে এই যে শেখ ইয়া যেমন বলে না যে সত্যের সন্ধান করতে হবে, সক্রেটিস, প্লেটো, এনারা কি কি বলেছেন? সত্যের সন্ধান করতে হবে। তা সত্যটা কি আসলে? লালন ফকির বলেছেন সত্যের সন্ধান করতে হবে। সত্যটা কি? কি সেই সত্য আসলে কি? কি বলতে চাচ্ছেন ওনারা সেই সত্য দিয়ে? যে আমরা কি সত্যের সন্ধান করব, কি চাইবো, কি ফিল করব? বলতো এই সত্য দিয়ে কি বলতে যাচ্ছে আসলে তারা, এই জ্ঞানী ব্যক্তিরা, সক্রেটিস, প্লেটো, এরা সত্যের সন্ধান করতে বলছে। কি সত্য সন্ধান করব? বলে একটু থিঙ্ক করো। স্যার আমাদের জীবনের উদ্দেশ্য খুঁজতে বলেছেন। যেমন একটা উদাহরণ দাও যে স্যার এরকমটা হতে পারে। যে সত্য আমরা সন্ধান করতে চাচ্ছি বা আমাদেরকে বলা হচ্ছে, সেই সত্য কি আমরা আদৌ উদ্ঘাটন করতে পারবো? বলো তো। যেখানে আমরা এক ধর্মে বিশ্বাস করলে আরেক ধর্ম জিরো আমার কাছে, তাই না? আমি যে ধর্মে বিশ্বাস করি সেই ধর্ম বাদে বাকি ধর্ম আমার কাছে জিরো, কিন্তু সবাই তার ধর্মকে কিন্তু একদম পারফেক্টলি কি করে, ওন করে এবং বিশ্বাস করে, কিন্তু বেধর্মীর কাছে তার ধর্মটা পুরো জিরো।
সেটাকেই যখন আমরা এখনো ঠিক করতে পারিনি, তাই না? তাহলে এই সত্যের আমি সন্ধান কিভাবে করব? কোথায় পাবো সেই সত্যটা? আমি সন্ধান করলেও কি আমি আদৌ পাবো? কে পেয়েছে সেই সত্যটা? বলো, কে পেয়েছে সেই সত্যটা? সবাই যার যার ধর্ম মতে বলবে তিনি পেয়েছেন। আমি যদি বলি আমার জিজাস পেয়েছেন, তাই তো বৌদ্ধরা বলবে বুদ্ধিস্ট, মানে কি বলে বুদ্ধ পেয়েছে, তাই না? শ্রীকৃষ্ণ বা এই জাতীয়, তারপরে মহানবী, এইভাবে আমরা ধরতে পারি যে সবাই সবারটাকে আমরা উপস্থাপন করে ধরবো যে উনি সত্যটা খুঁজে পেয়েছেন। কিন্তু আমরা আবার কি করতেছি না, বিশ্বাসের জায়গাটা নিয়ে আমরা কিন্তু আবার কনফিউজড হয়ে আছি। তাহলে সত্যটা কিভাবে সম্ভব পাওয়া? তো এটা খুব গভীর কথা, কিন্তু তিনি যে লিখেছেন আমরা শুধুমাত্র একটা গল্প পড়ে যাব তা কিন্তু না। বিষয়টা হচ্ছে যে এটা আমাদেরকে একটু ভাবতে হবে, যেটা আসলে মানে কি, এটা দিয়ে কি বলতে চাচ্ছে। যদিও তিনি জাস্ট আমাদের কাছে এটাকে উপস্থাপন করেছেন একটু চিন্তা করার জন্য, কিন্তু হয়তো ওই পর্যন্ত আমরা চিন্তা করতে পারবো না, বা ওই পর্যন্ত আমরা যাবো না। তাই বলছে দেখো, হোয়াট ইজ ট্রুথ সেইড জেস্টিং প্লাস, জেস্টিং মানে কি, মানে ঠাট্টা করে, হ্যাঁ, জিসাস ক্রাইস্টকে ঠাট্টা করে সে বলেছে সত্য কি, তুমি কি সত্যের কথা বলছো, অ্যান্ড উড নট স্টে ফর আনসার, এবং এই সত্য কি এটার জন্য তিনি, মানে এর উত্তরের জন্য তিনি অপেক্ষাও করেননি। মানে তিনি জানতেন যে উত্তর তো পাওয়া যাবে না, উত্তর তো পাওয়া যাবে না। কারণ কি, সার্টেনলি দেয়ার বি দেয়ার ডিলাইট ইন গিডিনেস অ্যান্ড কাউন্ট ইট আ বন্ডেজ টু ফিক্স আ বিলিফ, অ্যাফেক্টিং ফ্রি উইল ইন থিঙ্কিং অ্যাজ ওয়েল অ্যাজ ইন অ্যাক্টিং। একটা জিনিস খেয়াল করো, বলতেছে সার্টেনলি দেয়ার বি দ্যাট ডিলাইট ইন গিডিনেস। গিডিনেস মানে বুঝো তো, হোয়াট ইজ গিডিনেস? কোনো কিছু নিয়ে কি, সবাই শুনতে পাচ্ছ তো নাকি? লাইনে আছো? জি স্যার। হচ্ছে মানে ভাবা হবে। আচ্ছা, দেখো গিডিনেস মানে কি, কোনো কিছু নিয়ে মানে দোদুল্যমান থাকা, তাই তো? কোনো কিছু নিয়ে মানে কি বলবো, যে সঠিক স্থির না থাকা, হ্যাঁ, দুর্বলতা থাকা, ঠিক আছে তো? তারপর হচ্ছে তোমার বিশ্বাস না থাকা, এরকম কিছুকে বোঝানো হয়েছে। তারপরে কনফিউজ, হ্যাঁ, এটা কনফিউশন তুমি বলতে পারো। বলছে স্টেট অফ এক্সাইটেবল ফ্রিভলিটি। ফ্রিভলিটি মানে কি, যেটা হচ্ছে স্থির না থাকা, মানে কনফিউজ থাকা, নিশ্চয়তা না থাকা, এরকম কিছু। তাই বলতেছে দেখো যে সার্টেনলি দেয়ার বি দ্যাট ডিলাইট ইন গিডিনেস, তাহলে এই কোনো কিছু নিয়ে মানে দোদুল্যমান থাকার মধ্যে একটা মজা আছে, ডিলাইট আছে, এবং কাউন্ট ইট আ বন্ডেজ, এবং এটাকে বন্ডেজ বা দাসত্ব বলে মনে করা বা বাধা বলে মনে করা, টু ফিক্স আ বিলিফ। তাহলে মানুষে কোনো একটা বিশ্বাসকে ফিক্স করাটাকে মনে করে এটা একটা বাধা, বিপত্তি। এটা আমাদের আনন্দকে নষ্ট করে। এটাকে কি করে, অ্যাফেক্টিং ফ্রি উইল ইন থিঙ্কিং। যদি আমরা কোনো নির্দিষ্ট বিশ্বাসে থাকি, তাহলে আমরা মনে করি যে ওই বিশ্বাসটা আমাদের উন্মুক্ত চিন্তাকে বাধা সৃষ্টি করতেছে। অ্যাজ ওয়েল অ্যাজ ইন অ্যাক্টিং, শুধু থিঙ্কিং না, এমনকি আমাদের কার্যক্রমেও। তার মানে আমরা কখনোই একটা নির্দিষ্ট বিশ্বাসে চলতে চাই না, বরং আমাদের বিশ্বাস নিয়ে দোদুল্যমানতা থাকা, বিশ্বাস নিয়ে, তাই তো, মানে কি বলবো, বিশ্বাস অবিশ্বাসের একটা জায়গাতে অবস্থান করার মধ্যে একটা ডিলাইট আছে। আমরা আদৌ পর্যন্ত, এখনো পর্যন্ত আমরা কিন্তু 100% বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি আমার ধর্মে 100% বিশ্বাস করি। আমি বলতে পারবো, বুকে হাত দিয়ে বলতে পারবো? বলো, বলতে পারবো কিনা? পারবো স্যার। জি স্যার। পারবা? জি স্যার পারবো। পারবা? সত্যি তো? জি স্যার। তাহলে অপরাধের বিরুদ্ধে, তাহলে তুমি অপরাধের বিরুদ্ধে কয়দিন বার হয়েছো রাস্তায়? কারণ তুমি এখনো বিশ্বাস করো না গড তোমাকে রক্ষা করবে, আল্লাহ তোমাকে রক্ষা করবে, এটা তুমি বিশ্বাসই করো না, এই জন্য তুমি ভয়ে আছো, তুমি কথা বলতে পারো না উন্মুক্ত ভাবে। স্যার এই ইফেক্টটা অবশ্য একটু অন্যরকম। না, এটা ওই যে বললাম যে তুমি যদি অন্যভাবে না, তাহলে তুমি তাহলে সেই বিশ্বাস রাখতেছো হ্যাঁ, যে সৃষ্টিকর্তা আমাকে যখন আমাদের ধর্ম অনুযায়ী, হ্যাঁ বলো, আমাদের ধর্ম অনুযায়ী একটা ফ্যাক্ট আছে। আমাদের ব্যাপারটা হচ্ছে
যে আপনার কাজের উপরও ডিপেন্ড করবে, যে আপনি একটা কাজ করতেছেন, আপনি সেই কাজে হেল্প চাচ্ছেন, অবশ্যই আপনি হেল্প পাবেন, কিন্তু সেই কাজটা আপনার করা লাগবে। হুম আবার দেখা যাচ্ছে কোনো কাজ আপনি করেছেন, সেটার ফলাফল আপনাকে ভোগ করা লাগবে অবশ্যই। আপনি এখন আগুনে হাত ছেড়ে দিয়ে সৃষ্টিকর্তার কাছে স্যার কামনা করতে পারেন না যে আমার হাত পুড়বে না। না, সেটা তো বলতেছি যে তোমার কি বিশ্বাস আছে যে আমার হাত পুড়বে না? একটা কথা বলা হয়েছে কিন্তু এটা তো স্যার, এটা তো স্যার কনসিকুয়েন্স, এটা তো পূর্বেই। না, ওইটা বললাম তো যে এটাও কিন্তু বলা হয়েছে, একটা কথা বলা হয়েছে, এটা কি এই কথাটা বিশ্বাস করো কিনা, যে তোমার ভিতরে যদি তিল পরিমাণ বিশ্বাস থাকে, তুমি যদি বলো ওই পাহাড়কে উঠে গিয়ে সাগরের ভিতরে পড়তে, তাহলে সে পড়তে রাজি আছে। এই কথা কি বলা হয়েছে না? এই কথা মানে স্যার বুঝলাম না। মানে তোমার যদি বিশ্বাস থাকে কোনো কিছুর প্রতি, ঠিক আছে তো, তাহলে বলা হয়েছে যে তুমি যদি বিশ্বাস করো, তাহলে যদি কোনো পাহাড়কে বলো উঠে গিয়ে যে তুমি সমুদ্রে গিয়ে পড়ো, তাহলে সেই পাহাড়টা সমুদ্রে গিয়ে পড়বে। মানে বিশ্বাসের শক্তির কথা বলা হয়েছে এখানে। ও আচ্ছা। বুঝতে পেরেছো? এই বললাম তো, এই যে বিলিফের কথা এখানে বলা হচ্ছে, বিলিফটা নিয়েই তো আমরা কথা বলতেছি, যে আমরা যখন কোনো কাজ করছি সেটার প্রতি কতটুকু বিশ্বাস আমাদের আছে, সেটা আমি জাস্ট একটু ধর্মের দিয়েই বললাম। কিন্তু এই যে তোমার পড়াশোনা দিয়েও একটা ব্যাপারটা বলি, মনে করো তুমি যখন পড়াশোনা করতেছো, তুমি কি পড়াশোনাটা পুরোপুরি বিশ্বাস দিয়ে করতেছো যে পড়াশোনা করলে আমি ভালো কিছু করতে পারবো? যদি করে থাকো, তাহলে তুমি পড়াশোনাটাকে 100% করবা। এখানে 99.999 থেকে কোনো মানে আরো খামতি থাকবে না, কোনো একদম পিওর 100% হবে। কিন্তু আমরা কিন্তু সেই বিশ্বাসটা রাখতে পারছি না। কি করছি এর ভিতর দিয়ে আমরা, হ্যাঁ রে পড়াশোনা করে কি হবে, আরেকজন যা বলতেছে তাই একবার শুনতেছি, আরেকজন যা বলতেছে তাই একবার শুনতেছি, শুনে আমি কিন্তু আমার জায়গায় স্থির নেই। এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা এমনই, যে আমরা অধিকাংশ ক্ষেত্রে কি থাকি না, আমরা আমাদের অবস্থানে স্থির থাকি না। ঠিক আছে? ফিক্সড বিলিফ আমাদের নেই, ফিক্সড বিলিফ কিন্তু আমাদের ভিতরে নেই, যে আমরা একটা নির্দিষ্টকে হ্যাঁ বিশ্বাস স্যার, করি। এই ব্যাপারটা সত্যি স্যার আসলে। হ্যাঁ, এটা তো সেটাই বলা হচ্ছে যে আমরা ফিক্সড বিলিফে কোনোভাবেই নেই। সেটা তুমি আমাদের যে কোনো আমাদের জীবনের কাজকর্মে বলো, বা ধর্মীয় বিশ্বাসে বলো, হ্যাঁ এই জায়গাগুলোতে। কারণ আমি তো অফিসে দেখতেছি, আমরা অফিসে দেখতেছি, বা আমার জীবনে এই পর্যন্ত আমি দেখেছি, অনেক মানুষের সাথে মিশেছি, দেখছি, আমার ধর্মও আমি দেখেছি, যে আমি মুখে বলতেছি এক জিনিস, কাজে করতেছি আর এক জিনিস, পুরো উল্টা। ঠিক আছে? মুখে বলতেছি এক জিনিস, কাজে করতেছি আর এক জিনিস। তার মানে কি আমার ফিক্সড বিলিফ ওই জায়গাতে নেই। যদি থাকতো তাহলে ওইটাই হতো। আজকে তুমি ভাবো যে একজন স্টুডেন্ট, টিচার বাইরে চলে গেলে সে নকল করতেছে, এবং এখানে কমপক্ষে যদি 100 জন স্টুডেন্ট ক্লাসরুমে থাকে, তাহলে ওর ভিতরে কতজন কথা বলে বলো তো? টিচার চলে গেলে কতজন কথা বলতে পারে? কত পার্সেন্ট লোক মানে স্টুডেন্ট কথা বলবে? স্যার 90%। 99। হ্যাঁ, প্রায় 99%। হ্যাঁ 99% কিন্তু কথা বলবে। তাহলে যদি তুমি বিশ্বাস করো যে তোমার এই কথা বলাটা একটা অপরাধ, তাই না, যে তুমি এটা করতে পারো না, এই জন্যই রাখা হয়েছে, এবং আমি একজন স্টুডেন্টকে বিশ্বাস করতে পারছি না যে আমি রুম থেকে বাইরে গিয়ে একটু কাজের জন্য বাইরে যাব, এটা আমি বিশ্বাস করতে, কারণ স্টুডেন্ট কথা বলবে। তাহলে দেখো, আমরা কিন্তু একজন আরেকজনের প্রতি বিশ্বস্ত না, আমরা বিশ্বস্ত হতে পারিনি। এবং একটা জিনিস ভাবো, যে বিশেষ করে আমার সবচেয়ে বেশি ইয়া লাগে সেই জায়গাগুলোতে, যখন ধর্মীয় পোশাককে আমরা দুর্নীতির কাজে ইউজ করতেছি। ঠিক আছে তো, আমরা কিন্তু ধর্মীয় পোশাককে আমাদের নকল করার কাজে বা দুর্নীতির কাজে ইউজ করতেছি, করি কিনা বলো তো? জি স্যার, এটা তুমি যখন একটা এই ছেলে, বিষয়টা জি স্যার। একটা ছেলে যখন ক্যাপ পরে আছে, টুপি পরে আছে, অথবা একটা মেয়ে যখন বোরকা পরে আছে, তাহলে আমি বিশ্বাস করে নিব সে ধর্মের সাথে আছে, এবং 100% ধর্মের সাথে আছে, তার দ্বারা কোনো অপরাধ হতে পারে না। কিন্তু সে পোশাক পরে আছে, কিন্তু পোশাকে তার বিশ্বাস নেই, এই কারণে সে অপরাধ করতেছে। হ্যাঁ, হলো? রাইট। এখন মানুষ টুপি মাথা দিয়েও মিথ্যা কথা বলে। হ্যাঁ, তাহলে এটা কি? তাহলে ওই যে বললাম যে ফিক্সড বিলিফ, তাই তো, যে আমি যেটা বলছি, আমি যেটা করছি, সেটা আমি আমার বিশ্বাসের বাইরে যাব না। এটা যদি আমাকে গড আমাকে যদি এখন বুলডোজারে নিচেও ফেলে, তাও আমি আমার বিশ্বাস আছে যে হ্যাঁ, আমার যদি আয়ু থাকে, আমি বিশ্বাস করি না যে আমার যদি আয়ু থাকে
তো আমাকে কেউ এখান থেকে মারতে পারবে না, এটা তো বিশ্বাস করি আমরা নাকি, যে আমার যদি আয়ু থাকে তাহলে আমাকে কেউ মারতে পারবে জি না। স্যার। তাহলে প্রতিবাদ করতে অসুবিধাটা কোথায়, বা হচ্ছে যে আমি তাহলে ওই কথাটা বলতে আমার অসুবিধাটা কোথায়? কিন্তু আমরাও ওখানে কিন্তু ভয় আছি, আমি একটা অপরাধের বিরুদ্ধে কথা বলতে পারছি না, আমি আমার উপস্থাপনাটা ঠিক মতো করতে পারছি না, এবং আমি সুযোগটাকে, অপরাধমূলক সুযোগটাকে আমি ব্যবহার করছি ঠিক ওই মেফিস্টোফেলিসের মতো করে। মেফিস্টোফেলিস ডক্টর ফস্টার যেটা পেলাম, তাই না, যে মেফিস্টোফেলিসকে বলতেছে কি, যে তুমি তোমার আসল চেহারায় এসো না প্লিজ, তুমি একটা কি ধর্মের কোনো বেশ নিয়ে আসো, কারণ তোমাকে দেখতে খুবই জঘন্য লাগতেছে। আর একটা জিনিস ভাবো তো, বিশ্বস্ততা কি শুধুমাত্র ধর্ম যারা পালন করে তাদের ভিতরে আছে? আমরা কি ডক্টর ফস্টাসের মাধ্যম দিয়ে কি বিশ্বস্ততা পাইনি? মেফিস্টোফেলিস এবং লুসিফারের মধ্যে বিশ্বস্ততা পাইনি বলতো? জি স্যার। লুসিফার কি মানে মেফিস্টোফেলিস কি লুসিফারের সাথে কোনোভাবে ইয়া করেছে, মানে অবিশ্বস্ত কাজ করেছে কোনো? না স্যার। না স্যার। তাহলে এটা তো তাহলে ভালো, তাহলে শয়তানও তো ভালো দেখতেছি আমি, হ্যাঁ, তাহলে তো শয়তানও তো ভালো, যে মেফিস্টোফেলিস লুসিফার যা আদেশ করেছে সে আদেশের বাইরে মেফিস্টোফেলিস কোনো কাজ করেনি, তাহলে অবশ্যই শয়তান ভালো। কিন্তু আমরা হয়তো মানুষ তার চেয়ে খারাপ, মানে ওই গল্পের আদলে যেটা বললাম আর কি। তো যাও, তো এখানে সেটাই বলতে চাচ্ছি যে যে এই দেখো, এই যে যখন এসেগুলো পড়বো না, শুধু যদি কাহিনী পড়া হয় তাহলে এসেগুলোর সাথে আসলে কথাগুলো মানে বুঝতে আমাদের অসুবিধা হবে যে কি বলতে চেয়েছে। তাই বলছে অ্যাফেক্টিং ফ্রি উইল ইন থিঙ্কিং অ্যাজ ওয়েল অ্যাজ ইন অ্যাক্টিং। তার মানে আমরা যদি আমরা কোনো বিশ্বাসের ভিতরে থাকি, ওই যে বললাম যে আমি আমার নিজের মতো আমি কাজ করতে পারবো না, তাহলে মনে করো একটা ব্যাপার এরকম ঘটেছে যে তুমি এরকম, আমি সরাসরি একটু প্র্যাকটিক্যালি বলছি এবং স্টুডেন্টকে আমি বলেছিলামও, ঠিক আছে, ব্যাপারটা এরকম হচ্ছে যে কেউ মনে করো একজন একটা নকল করতেছে, ঠিক আছে, তো কেউ একজন নকল করতেছে, তো স্টুডেন্টরা বলতেছে স্যার আমার লিখতে ভালো লাগছে না। আমি বলছি কেন? আমি বলতে স্যার দেখেন ও নকল করতেছে। তো এইখানে স্টুডেন্টের যুক্তিটা কি, সে পরীক্ষাটা দিবে না, নাকি তার এটা বলাটাই ঠিক হয়নি, কোনটা বলো? আর না হলে অন্যের নকল করাতে যদি তার পড়াশোনা ডিস্টার্ব করে, তাহলে সে কি পৃথিবীর আর কোনো কিছু নিয়ে সে ঠিক থাকতে পারবে? এটা শুধু একটা নকল পরীক্ষা। স্যার ও ভাবতেছে যে আমি পরীক্ষা দিয়ে মানে আমি এক করে কষ্ট করে যে রেজাল্ট করব, নকল করে তার থেকে বেশি ভালো রেজাল্ট করবে, এই জন্য হয়তো বা ওর কষ্ট লাগতেছে। হ্যাঁ, তাহলে ওর কষ্টটা যেটা পাইলো সেটা কি আসলে কমন মানে কমন বেটারমেন্টের জন্য পাইলো, নাকি সে তার নিজের স্বার্থের জন্য পাইলো? এই জায়গায় নিজের স্বার্থ নিজের স্বার্থের জন্য পেয়েছে, তাই না? কমন কোনো উদ্দেশ্য নিয়ে কিন্তু সে কথাটা বলেনি, সে পেয়েছে তার নিজের। তাহলে এখন অনেকে আছে দুর্নীতি করে, আমাদের আশেপাশে কি দুর্নীতিবাজ নেই? প্রচুর দুর্নীতিবাজ আছে তো নাকি? অনেকে দুর্নীতি করে করে কোটিপতি হয়েছে, তাহলে এখন সে কি করবে? সে তো বলেছে আমি জীবনই রাখবো না, কারণ আমি তো ওই টাকাটা পাচ্ছি না, আমি তো ওই কাজটা করতে পারছি না, কারণ সে তো দুর্নীতি করে নিয়েছে, তাহলে তো সে পুরো পৃথিবীটাই চলতে পারবে না। হ্যাঁ, তো এই যে কথাগুলো এখন মানে কি বলবো, অনেক কিছু ব্যাপার আছে যে আসলে আমাদের বিশ্বাস আর আমাদের কাজ এই ব্যাপারগুলোর সাথে যায়। তাহলে আমরা কি করতে পারছি? সত্যকে আমরা হয়তোবা জেনেও আমরা ফিক্সড বিলিফে রাখছি না। কারণটা কি? যদি আমি ফিক্সড বিলিফে থাকি তাহলে আমি স্বাধীন মতো কাজ করতে পারবো না, আমি অন্যের দেখা দেখি করে আমি যেটা ভালো থাকতে পারবো সে ভালো থাকতে আমি পারবো না, ঠিক আছে? তো ব্যাপারটা এরকম, যেমন একটা ঘটনা বলি, সেটা হলো যে এই যে পোপ মারা গেল না, ভ্যাটিকান সিটির পোপ তো মারা গেছে, তাই না? তাকে নিয়ে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে একটা প্রার্থনার আয়োজন করতে বলা হয়েছিল, মানে প্রার্থনা আয়োজন করতে বলা হয়েছিল। প্রার্থনা আয়োজন মানে যেমন হচ্ছে দোয়া মাহফিল বলে না, দোয়া মাহফিল, তাহলে ওটা যেহেতু মুসলিম নিয়ম অনুসারে এটা হলো দোয়া মাহফিল, আর তাহলে খ্রিস্টান বা বাংলা অর্থে গেলে আসবে হচ্ছে প্রার্থনা সভার আয়োজন করা। তো এখন বিষয়টা হলো এটা সরকারি একটা আদেশ করা হয়েছে যে প্রত্যেকটা সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে কি হবে, এটা নিয়ে একটা প্রার্থনা সভার আয়োজন করা হবে। এখন এটা নিয়ে হলো একটু কথাবার্তার একটু উল্টাপাল্টা হয়ে গেল। হ্যাঁ, যে তিনি একজন খ্রিস্টান, তাই তো, খ্রিস্টান ধর্মের জন্য অন্য ধর্মের কেউ প্রার্থনা করতে পারবে কিনা বলো? অন্য ধর্মের কেউ প্রার্থনা করতে পারবে ওনার জন্য? পারবে
স্যার মারা যাওয়ার আগ পর্যন্ত পারবে। হ্যাঁ, তো মনে করো এটা নিয়েই আমাদের শিক্ষকদের মধ্যেও দুটা দল হয়ে গেল, ঠিক আছে? তো তারপরে দেখো এখানে কি হলো, দুটা দল হয়ে গেল। এক দল বললো আমরা না, ওই প্রার্থনার সময় আমরা যোগ দিতে পারি না, ওই প্রার্থনার সময় আমরা যোগ দিতে পারি না। ওখানে দেখো কেউ নাই কিন্তু, শুধু আমি একা খ্রিস্টান আছি, আর বাকি সবাই দুইজন বা তিনজন হিন্দু আছে, আর বাকি সবাই আমরা মুসলিম কর্মচারী বা অন্যান্য টিচার টিচার সহ। তো এইখানে এখন প্রবলেমটা হলো যে যোগ দেওয়া যাবে কি যাবে না, এটা নিয়ে মোটামুটি সেই হট্টগোল শুরু হয়ে গেল। হ্যাঁ, সরকারের এটা ঠিক হয়েছে কিনা এই আদেশটা করা, একটা ধর্মীয় ব্যক্তির জন্য, একটা ধর্মের প্রধান সে, তার জন্য আমাদের বিশেষ এই জাতীয় কাজগুলো করার জন্য মানে চাপ দেওয়া ঠিক আছে কিনা, এটা নিয়ে মোটামুটি একটা বেশ বিতর্ক অনেক বড় একটা সৃষ্টি হয়ে গেল। তা এখানে দেখো তাহলে ফ্রি থিঙ্কিং এর ব্যাপারটা আসলো কি, আমি করতে পারবো অথবা করতে পারবো না, এটা নির্ভর করছে কিসের উপর বলো তো? এটা নির্ভর করছে একটা বিশ্বাসের উপর, তাই না? এটা একটা বিশ্বাসের উপর, মানে ওই যে বিশ্বাসটা, এখন ও যে বিশ্বাসটা করেছে, এবার একটু আসো, এক দল বলতেছে করা যাবে, আরেক দল বলতেছে করা যাবে না, তাহলে দুই দলেরই বিশ্বাস আছে কিছু একটা, তাই না? কিন্তু এই বিশ্বাসের ভিতরে যে সত্যটা, এই সত্যটা কি তাহলে ঠিক হলো, নাকি বিপরীত জনের কাছে আমার সত্যটা মিথ্যা হয়ে গেল বলতো? জি স্যার, বিপরীত জনের কাছে সত্যটা মিথ্যা। তাহলে আমি যেটা সত্য বলে বিশ্বাস করে নিচ্ছি, আমারটা যেটা মানতে পারবো না তার কাছে সেটা মিথ্যা, তাহলে সত্যটা কি? ঠিক আছে তো স্যার, এটা পয়েন্ট অফ ভিউ এর ব্যাপার। হ্যাঁ, তাহলে ওই যে বললাম সত্যটা কি, এই জায়গাটাই ব্যাপারটা আমাদেরকে টাচ করতে হচ্ছে। মানে এটা খুব চিন্তার একটা, আমি যখন এটা পড়ি তখন আমি নিজেও একটু অন্যরকম হয়ে যাই, যে আসলে সত্যের কথা বলা হচ্ছে এবং সত্য জানতে বলা হচ্ছে, সেই সত্যটা তো আমরা আমাদের মতো করে ভাবি, তাহলে আসল সত্যিটা কি? এবং আমরা এই পৃথিবীতে অনেক ধর্মের মানুষ আছি, অনেক বিশ্বাসের মানুষ আছি, এবং একটা ধর্ম আর একটা ধর্মের মানুষের কাছে পুরো জিরো। তাহলে আমি যেটাকে সত্য বলে মনে করতেছি সেটা তো আরেকজন সত্য বলে মনে করতেছে, তাহলে কনক্রিট সত্যটা কি তাহলে? ঠিক আছে, এরকম ব্যাপারটা নিয়ে আমি মাঝে মাঝে একটু হয়ে যায় আর কি। তাই বলছে যে আমরা যদি একটা ফিক্সড বিলিফে থাকি তাহলে আমরা ওই কাজটা করতে পারবো না, কিন্তু এ কারণেই ফিক্সড বিলিফে আমরা থাকি না, যাতে আমরা একটা বাধার ভিতরে না পড়ে যাই, যে আমরা আমাদের মানে ফ্রি উইল অনুসারে আমরা চিন্তা করতে পারবো না, ফ্রি উইল অনুসারে আমরা আমাদের অ্যাক্টিং করতে পারবো না, কাজ করতে পারবো না, এটা যেন না হয়, এই জন্য আমরা কোনো ফিক্সড বিলিফে আমরা পুরোপুরি থাকি না। And though the sects of philosophers of that kind be gone, yet there remain certain discoursing wits which are of the same veins, though there be not so much blood in them as was in those of the ancients. দেখো কত একটু প্যাচ লাগানো কথাবার্তা বলছে, though the sects of philosophers of that kind be gone, মানে কি, ওই যে ওই বিশ্বাসগুলো নিয়ে এক সেট ফিলোসোফার ছিল, মানে সেক্টস বলতে কি বোঝায়? সেক্ট বলতে একটা দল বা গ্রুপ, হ্যাঁ একটা দল অথবা একটা গ্রুপ, তাই না? হ্যাঁ, এক দল বা একটা গ্রুপ ছিল। যেমন এখন যদি আমরা বলি যে আমরা যে ধর্মই পালন করতেছি না কেন, সেই ধর্ম সম্পর্কে আজ থেকে 500 বছর মানুষের যে বিশ্বাস আর আমাদের যে বিশ্বাস বা পালন, এই দুটো কি ঠিক আছে না অনেকখানি পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে। বলো, তৎকালীন সময়ে ওই যে ওদের বিশ্বাসের যে ব্লাড ছিল, মানে বলতে দেখো ওদের বিশ্বাসের যে ব্লাড ছিল, মানে বিশ্বাসে ব্লাড থাকে মানে কি, বিশ্বাসটা শক্তিশালী ছিল, সেই বিশ্বাসের শক্তিশালী ভাবটা কি আমাদের ভিতরে আছে? আমরা কি সেইভাবে মনে করি? হ্যাঁ, আমরা কিন্তু অনেক কিছুকে মনে করি না। তাই বলছে though the sects of philosophers of that kind, মানে কি দ্যাট কাইন্ড, মানে কি সেই প্রকৃতির ফিলোসোফার যারা মনে করত যে এই বিশ্বাসে থাকা মানেই বন্ডেজের ভিতরে থাকা, তারা অলরেডি চলে গেছে। বিগন মানে কি, তারা চলে গেছে, তারা আর পৃথিবীতে নেই, নাকি তারা আর পৃথিবীতে নেই। কিন্তু তাহলে কি হচ্ছে, yet there remain certain discoursing wits, কিন্তু তারা পৃথিবী থেকে চলে গেলেও তারা যে ধরনের উইট দিয়ে এগুলোকে বিচার করতো, হুইচ আর অফ দ্য সেম ভেন, তাই তো? তাহলে সেই উইট যারা সেগুলো নিয়ে ভেবেছে, সেই ধরনের চিন্তা ভাবনার মানুষ কি এখন আর নেই পৃথিবীতে? বলছে এখনো কি? হ্যাঁ, যারা প্রথম এই ইসলাম ধর্ম প্রচার করেছিল,
যারা প্রথম খ্রিস্টান ধর্ম প্রচার করেছিল, যারা প্রথম বুদ্ধ ধর্ম প্রচার করেছিল, সেই মানুষগুলো যেভাবে বিষয়গুলোকে ভেবেছিল, সেই ধরনের ভাবনা নিয়ে কি আমরা বর্তমানে এখন আছি বলতো? না স্যার, আমাদের ইমানে কিছু না দুর্বলতা আছে। স্যার, অনেক কিছুই পরিবর্তন যেমন হয়েছে। আমরা যদি আবার আমাদের তারা দেশ, তখন যেটা বিশ্বাস করতো, আমরা যেমন যদি ধরি এখন আমাদের বিভিন্ন ইয়ে আছে না, ওই যে বিভিন্ন সাধু আছে তাই না, যারা ইসলাম ধর্ম প্রচার করতেছিল, আমি তোমাদের ধর্ম দিয়ে বলি, যেমন তারা কি কি করেছে, ধর্ম প্রচারের উদ্দেশ্যে নিজেদের কি করেছে, জীবনটাই তারা স্যাক্রিফাইস করে দিয়েছে, দিয়েছে কিনা? তারা অনেক কষ্ট সহ্য করে সেই ইরান থেকে, ইরাক থেকে, হ্যাঁ, ওদিক থেকে তারা এসেছে এখানে ধর্ম প্রচার করার জন্য। তারা কষ্ট সহ্য করেছে, কিন্তু তারা পার্থিব কোনো কিছুকে গুরুত্ব দেয়নি, জি তাই স্যার। কিনা? তারা দেয়নি, তারা ওইটাকে কনক্রিটলি তারা বিশ্বাস করেছে। হ্যাঁ, কিন্তু বলছে তাদের সাথে দেখো বলছে কি, yet they are remain discoursing with which are of the same vein, ওই একই ধরনের চিন্তা ভাবনা কিন্তু এখনো থাকছে, though there be not so much blood in them as was in those of the ancient। তাহলে ওই অ্যানশিয়েন্ট লোকদের মধ্যে যে ধরনের ব্লাড ছিল ওই ভেনে, ভেন কিন্তু একই ধরনের, ভেন একই আছে, কিন্তু ভেনের ভিতরে রক্ত একই রকম নেই। মানে কি বুঝতে পারছো তো, যে আমাদের ধর্ম পালন করা, বিশ্বাস করার যে ধারাবাহিকতা সেটা ঠিক আছে, কিন্তু ওর ভিতরে যে পরিমাণ শক্তি বা ক্ষমতা ওই অ্যানশিয়েন্ট পিপলদের মধ্যে ছিল, আমাদের ভিতরে কিন্তু তেমনটা নেই। কথা বুঝতে পারছো না? এই তাহলে জি স্যার। যেমন এখন কি, আগের যুগে একটা মন্দির বা মসজিদ বা গির্জা বলি না কেন, সেটার জন্য কি পাকা ঘোরাও লাগছিল? সেটার জন্য কি বিশাল তালা মারা লাগছিল বলতো? তালা দেওয়া লাগছিল? মন্দির মসজিদ না যদি স্যার। তালা দেওয়া লাগে, যদি তালা দিয়ে রাখা লাগে, তাহলে সেখানে কি আর বিশ্বাস আছে, ধর্ম আছে? বলো বলো, আছে কিনা? স্যার, যত আধুনিক হইতেছে ততই তো এটার ভিতরের যেই মানে প্রার্থীগণ তারা কমে যেতেছে। ওই যে তখনকার বললাম দিনে যে আমাদের ধর্মের ভেইনটা এক। প্রার্থনাটা ছোট হ্যাঁ ছিল, কিন্তু মানুষ বেশি ছিল। হ্যাঁ, বলছে ভেইনটা এক। দেখো তৎকালীন সময়ে বাড়িতে প্রাচীর ছিল না, এমনকি আমরা দেখেছি আমার দাদু বা আমরা যখন ছিলাম তখন আমাদের ঘরের তালা থাকতো না, জাস্ট একটা দড়ি দিয়ে বেঁধে রাখা হতো, এবং চারিপাশে শুধু কিসের বেড়া ছিল, জাস্ট ওই কঞ্চি বা হচ্ছে চিটা বা এই জাতীয় গাছের বেড়া ছিল, ঠিক আছে তো? কিন্তু এখন এখন মোটামুটি প্রাচীর আছে বিশাল, তারপরে আবার মেইন গেট আছে ঘরের, তারপরে আবার প্রত্যেকটা রুমের আছে কি একটা করে দরজা, সেই দরজার আবার সিকিউরিটি স্বরূপ আবার রয়েছে ওখানে চেইন গেট। বুঝতে পেরেছ? তাহলে আমরা কাদের জন্য এটা আটকে রেখেছি বলো? কাদের জন্য এত কিছু গেট আমরা কাদের জন্য বানাবো? সেই মানুষই তো, যে মানুষ আগেও ছিল সেই মানুষ এখনো আছে, কিন্তু ওই মানুষের যে আচার আচরণ ব্যবহার যে ব্যাপারটা ছিল সেটা এখন বর্তমানের মধ্যে নেই, ঠিক আছে? তো এইটা বলতে আছে যে সক্রেটিস যে উদ্দেশ্যে সত্য খোঁজার কথা বলেছে, সেই সত্য অনুধাবন করার ক্ষমতা আমরা এখন বর্তমানে মানুষ ভাবি কিনা? আমরা হয়তো ওদিকে ভাবার টাইমই পাই না, কারণ আমাদের সাথে আছে কি মোবাইল ফোন, ফেসবুক, ইউটিউব, তাই না? মানে মোবাইল হাতে উঠলে গভীর চিন্তা তো দূরের কথা, আমরা আমাদের মানে সময়গুলো যে আমরা নষ্ট করতেছি সেটা নিয়ে চিন্তা করার টাইম নেই আমাদের, আছে কি বলো? সেটা নিয়ে চিন্তা করার আমাদের টাইম নাই। তাই বলছে বাট ইট ইজ, দেখো ইট ইজ নট অনলি দ্য ডিফিকাল্টি অ্যান্ড লেবার হুইচ মেন টেক ইন ফাইন্ডিং অফ ট্রুথ। বলছে দেখো ফাইন্ডিং অফ দ্য ট্রুথ, তাহলে আগের যুগের মানুষ যে ধরনের ডিফিকাল্টি এবং লেবার নিয়ে, দেখো ওই মানুষগুলো যেগুলো আগে তাই না সন্ধান করেছে, তাহলে যে ধরনের ডিফিকাল্টি এবং পরিশ্রম, মানে কি যে ধরনের সমস্যা এবং পরিশ্রমের মধ্য থেকেও তারা সত্য খোঁজার চেষ্টা করেছে, শুধু এটা দিয়েই নয়, নর এগেইন দ্যাট when it is found it imposed upon men's thought, দেখো that doth brings lies in favor। দেখো এই দেখো প্রত্যেকটা লাইন বুঝতে হলে একটু এক্সাম্পল নিয়ে আসতে হচ্ছে, একবারে মিনিং গুলো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে বলতে? সেন্টেন্সটা কি বলতে চাইলো? যে এখন কেন আমাদের বিশ্বাসের ভিতরে ওই ধরনের ব্লাড নেই, হয়তো আমাদের মানে আমাদের চিন্তা ভাবনা, আমাদের বিশ্বাসের উপরে বা ওই উইটের ভিতরে ওই ধরনের ব্লাড কেন নেই? এটা কি শুধুমাত্র ওই ডিফিকাল্টির জন্য বা লেবারের জন্য যেটা তারা ভোগ করেছে আমরা করিনি? কেমন ভাবে একটু উদাহরণ দিই, যে আগের যুগের মানুষ নাকি অনেক দিন বাঁচত, আগের যুগের মানুষ নাকি 50-60 কিলোমিটার
এমনি হেঁটে যেত, যেত কিনা, এটা কি মিথ্যা না সত্য? সত্য স্যার। সত্য সত্য। এবং আগের যুগের মানুষ অনেক বড় বড় বোঝা টানতে পারতো। এইগুলো কিসের জন্য করতে পারতো? কারণ তৎকালীন সময়ের মানুষ এই ডিফিকাল্টি এবং লেবারের ভিতরে ছিল, এবং সেইগুলো করার জন্যই তাদের শরীরের যে ইমিউনিটি পাওয়ারগুলো, সেই পাওয়ারগুলো তারা পেয়েছিল। এবং তারা যেগুলো খাইতো সেগুলো কি ছিল? সবই পিওর ছিল, তাই না? কোনো বিষ ছিল না। এই জন্য তারা 100-150 বছর বেঁচেছে। বললাম তো, আমার দেখা মতে আমি 120 বছরের দেখেছি বৃদ্ধ। কিন্তু এখন 70-80 বছরের উপরে আর দেখতে পাচ্ছি না। 60 বছর পার হলে মনে করো অর্ধেক কবরে, এক পা কবরে চলে গেছে। সেখানে তাদের অর্ধেক টাইম কমে গেছে। যে 120 বছর বাঁচত, সেটা এখন অর্ধেকে নেমে এসেছে। তাহলে কিসের জন্য বলতেছে? যে এই কারণটা কি, যে শুধুমাত্র যে পরিশ্রম এবং তাই তো ডিফিকাল্টি নিয়ে তারা সত্যের সন্ধান করেছিল, শুধু কি সেটার জন্যই যে আমরা এখন সেই ডিফিকাল্টি বা লেবারের মধ্যে যাচ্ছি না বলেই আমাদের মধ্যে সেই বিশ্বাসটা শক্ত না? এটাই কি শুধু কারণ? নাকি নর এগেইন দ্যাট হোয়েন ইট ইজ ফাউন্ড, নাকি যখন সত্যটা খুঁজে পাওয়াই গেছে, ইট ইম্পোজড আপনস মেন্স থট, এবং যখন এই সত্যটাকে আমরা মানুষের চিন্তার উপরে চাপিয়ে দিচ্ছি, তখন কি হচ্ছে? দ্যাট ডাথ ব্রিং লাইস ইন ফেভার। তখন কি ওইটাকে নিজের ফেভারে আনার জন্য আমরা কি ওর সাথে মিথ্যা জুড়ে দিচ্ছি না? দেখো দেখো ব্যাপারটা এরকম যে ইসলাম ধর্মের ভিতরে, খ্রিস্টান ধর্মের ভিতরে, হিন্দু ধর্মের ভিতরে কতগুলো ভাগ আছে বলতো? অনেকগুলো ভাগ আছে না বিশ্বাসের ভিতরে? বা দল হয়ে গেছে, হ্যাঁ অনেকগুলো দল হয়ে গেছে। এই দলটা কিসের কারণে হলো? যে যারা সত্য খুঁজেছিল তারা ঠিকই খুঁজেছে সত্যটা, কিন্তু এই সত্যটাকে যখন আবার প্রচার করার মাধ্যমে অন্যের উপর দেওয়া হয়েছে, তখনই হয়ে গেছে ঝামেলা। হ্যাঁ, তখনই কি হয়েছে? যেমন ওই সত্যের আন্ডারে, বিশেষ করে তোমরা তো হিস্ট্রি পড়েছো, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, রিফরমেশন পিরিয়ড কেন আসলো? রিফরমেশন পিরিয়ড কেন এসেছিল বলতো? স্যার চার্লস এই হচ্ছে ওনার নিজের স্বার্থে এটা নিয়ে আসছে। ওই যে ক্যাথলিসিজম, তাই না, যে ক্রিশ্চিয়ানিটি আসলো, তাহলে এখন চিন্তা করো, একটা বিষয় খেয়াল করো তো, ক্রিশ্চিয়ানিটি যখন প্রথম প্রচার করা হলো, তখন কি ওর ভিতরে কোনো দুই নম্বরই ছিল? বলো, তারা কি আসলে মানুষকে খারাপভাবেই মানে ইম্পোজ করার জন্য, দখলদারিত্ব নেওয়ার জন্য কি প্রচার করেছিল? নাকি তারা একটা সত্য খুঁজে পেয়েছে, তারা মনে করছে তারা একটা সত্য খুঁজে পেয়েছে, প্যাগানিজম কোনো ধর্ম হতে পারে না, একেশ্বরবাদী একটা ধর্ম হতে পারে, এটা যেটাকে তারা প্রচার করেছে। তারা কিন্তু মনের ভিতরে সততা নিয়ে, পিওরিটি নিয়ে তারা প্রচার করার চেষ্টা করেছে, কারণ তারা সত্যটা খুঁজে পেয়েছে, এই ধরনের সত্য। এখন ওই সত্যটা খোঁজা পাওয়ার পর যখন পরবর্তী জেনারেশনের উপরে ওই সত্যটাকে দেওয়া হলো, তারা সত্যটা গ্রহণ করলো, নিল, কিন্তু সত্যটার ভিতরে মিথ্যা মিশিয়ে নিজের মতো করে নিজের ফেভারে আনার চেষ্টা করলো। তাতে হচ্ছে কি, দেখো, ভেইনটা সেম, হ্যাঁ, ভেইন সেম, ধারাবাহিকতা সেম, ধার্মিকতা লেভেল সেম, মানে চিন্তাভাবনা সেম, গল্প কাহিনী সেম, কিন্তু সেই বিশ্বাসের যে শক্তি, সেটা কিন্তু আমাদের ভিতরে নেই। একই ঘটনা প্রত্যেকটা ধর্মের ক্ষেত্রে ঘটছে কিনা বলো? এই যে বাংলাদেশের প্রেক্ষাপটে কত পার্সেন্ট লোক ইসলাম ধর্মের বলো? 90%, almost 90, 95, 95 প্লাস, তাই তো? বলতে পারো 99, 98, 97। এবং আমরা মনে করি কি, সবাই তো এই বিশ্বাসে বিশ্বাসী। বা তুমি যদি ইসরায়েল ধরো, এখন আমি এটা জাস্ট বলছি, ইসরায়েলি ধরো, ইসরায়েলটা যদি মজেস, তাই তো, যে নবী, তাকে বিশ্বাস করে 92% আজকেই দেখলাম। আচ্ছা, তাহলে ঠিক আছে, 92 ধরলাম। তাহলে এখন একটু ভাবো যে ইসরায়েল ধর্মের যে ভিত্তিটা ছিল মুসা নবীর দ্বারা, সেখানে প্রথম কথা মানে কিছু বাণী ছিল, 10 কমান্ডমেন্ট ছিল, যে মানে নরহত্যা করা যাবে না। নরহত্যা মানে কি? নরহত্যা করা যাবে না মানে কি? মানুষকে হত্যা করা যাবে না। কিন্তু তারা কি করতেছে না বলো? তারা কি করতেছে না? বোমা মারে পুরো উড়ে দিচ্ছে। স্যার সবার চাইতে বেশি করতেছে। হ্যাঁ, ওই তো বললাম যে স্যার যত সব জাতি আসছে সবচেয়ে নাকি ডেঞ্জারাস জাতি হচ্ছে ইহুদি জাতি। সেটা তো আছে, সেটা তো তারা মনে করে, তারা এটুকু বিশ্বাস করে যে তারা হচ্ছে সৃষ্টিকর্তার মনোনীত জাতি, এটা তারা বিশ্বাস করে। সেটা তোমরা কোরআন বা বাইবেলে দেখলে পারে বুঝতে পারবে যে তারা মনেই করে
তাদের মধ্যে এই কনক্রিট বিশ্বাসটা, তারা মনে করে যে তারা হচ্ছে গডের কর্তৃক মনোনীত জাতি, আর বাকি জাতিরা না, তাদেরকে হত্যা করতে পারি, তাদেরকে খুন করতে পারি, তাদেরকে মারতে পারি, সব কিছু করতে পারি। তারপরে এরকম এই থেকেই তো তাদের ভিতরে এই ব্যাপারটা এসেছে। এটা গেল এক ধর্মের। এবার আমরা ক্রিশ্চিয়ানিটির বিষয়ে আসি। এরা কি মারামারি করতেছে না, জোচ্চুরি করতেছে না খ্রিস্টানরা? বলো, করতেছে না? করে তো স্যার, হ্যাঁ, ট্রাম্প তারা এখন নিজেই চলে গেছে শুরু কোথায়? করে দিচ্ছে। তারা এখন পুরো সমকামিতায় চলে গেছে, ওটা বাদ দিলাম। যেটা হচ্ছে যার জন্য বাইবেলে বলা আছে, যার জন্য কতগুলো শহর ধ্বংস হয়ে গেছে, কতগুলো দেশ ধ্বংস হয়ে গেছে, সেগুলো তারা করতেছে। ঠিক আছে, এমনকি চার্চে বিয়ে পড়ানো হচ্ছে, ছেলে ছেলে মেয়ে মেয়ে, চার্চ সৃষ্টি করেছে। তাহলে কোথায় গেল? এবার বললাম কি যে আমরা তো ইসলাম ধর্মের মানুষ এখানে, তাহলে বাংলাদেশে যেভাবে আমরা ধর্মটাকে গ্রহণ করি বা পারি, তাহলে বাংলাদেশে কি এই যে ভেজাল, দুর্নীতি, হ্যাঁ, হঠাৎ করে দেখো রোজা আসলে পারে জিনিসের দাম বেড়ে যাওয়া, এগুলো কি হতো বাংলাদেশে? রমরম না স্যার। হ্যাঁ, হতো এগুলো? বলো, যদি আমরা বিশ্বাস করতাম ধর্মে ঠিক মতো, হতো কিনা? জি না স্যার, তাহলে মানুষের ইমানই ঠিক নাই তাহলে এখন। ওই যে বললাম যে আমরা সত্যটাকে গ্রহণ করে তার উপরে নিয়ে এসেছি, কিন্তু তার সাথে আমরা মিথ্যাকে জুড়ে দিয়েছি। দিয়ে আমরা টুপি পরতেছি, জুব্বা পরতেছি, সবই পরতেছি, কিন্তু জায়গা মতো গিয়ে আমার স্বার্থের বাইরে আমি যাচ্ছি না। জি স্যার, ধর্মটাকেও এখন স্বার্থে ব্যবহার না, করে সেটা তো মানুষ। মেফিস্টোফেলিস বলেছে, সেটা তো অনেক আগে থেকে, যে ধর্মকে আমরা ব্যবহার করি আমাদের স্বার্থে। এই এটা তো সবসময় বলছে, তাই বলছে। দেখো এবার আসি, বাট আর ন্যাচারাল দো করাপ্ট লাভ অফ দ্য লাই ইটসেলফ। দেখো বলছে কি, এমনও হয়েছে যে, দেখো, আর ন্যাচারাল দো, যদিও এটা ন্যাচারাল, করাপ্ট লাভ অফ দ্য লাই ইটসেলফ মানে কি, আমরা মাঝে মাঝে, মানে কি লাভ অফ দ্য লাই মানে কি, লাভ অফ দ্য লাই মানে মিথ্যার প্রতি আমাদের যে একটা ভালোবাসা আছে, মিথ্যার প্রতিও তো আমাদের একটা ভালোবাসা আছে নাকি, যে মিথ্যা বললে আমরা উদ্ধার পাবো, হ্যাঁ, চালাকি করলে আমরা উদ্ধার পাবো। এই বলতে যে সত্যকে তো তারা নষ্ট করেছেই, সাথে সাথে বিষের মধ্যেও ভেজাল নিয়ে আসছে। কি করছে? বিষের মধ্যেও ভেজাল, নাকি? আমি যে বিষ খেয়ে মরবো, সেই বিষের মধ্যেও এখন ভেজাল। বিষ খেলে মরবো না। হ্যাঁ, তাই বলতেছে যে, বলছে আর ন্যাচারাল দো, বলছে যদি এটা স্বাভাবিক, আর ন্যাচারাল দো, তারপরে কি করছি, করাপ্ট লাভ অফ দ্য লাই ইটসেলফ মানে কি, করাপ্ট করে ফেলেছি কাকে? লাভ অফ দ্য লাইকে, মানে মিথ্যার প্রতি আমাদের যে একটা ভালোবাসা আছে, একটা টান আছে, সেটাকেও আমরা করাপ্ট করে ফেলেছি। মানে সত্যকে তো করাপ্ট করেছি, সাথে সাথে আমরা মিথ্যাকেও কি করেছি, মিথ্যাকে মিথ্যার জায়গায় থাকতে দিইনি, সেটা সত্যের সাথে মিশিয়ে সত্য এবং মিথ্যা দুটাকে করাপ্ট করে ফেলেছি। ঠিক আছে না? যেমন লোহা পিওর, গোল্ড পিওর, ঠিক আছে তো? আমরা যখন সোনা তৈরি, মানে সোনার অলংকার তৈরি করি, তখন কি পিওর সোনা দিয়ে, গোল্ড দিয়ে কি অলংকার তৈরি করা যায়? বলো তো। না, না তাহলে ওর সাথে খাদ মেশাতে হয়। তাহলে খাদ ছিল পিওর, সোনা ছিল পিওর। এখন খাদ এবং সোনা দুটা মেশার কারণে ওই খাদও ভেজাল হয়ে গেল, ওই সোনাও ভেজাল হয়ে গেল। দিয়ে দুইজনই পিওর থাকলো না, লাইও পিওর থাকলো না, ওই ট্রুথও পিওর থাকলো না, দুইজনই ভেজাল হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে সত্যটা কি? তো যাই হোক, এবার বলতেছি কি, দেখো, ওয়ান অফ দ্য লেটার স্কুলস অফ দ্য গ্রেসিয়ানস, স্ক্রিনটা আসতেছে না। না? দেখা যাচ্ছে তো। আমাদের আসতেছে। আচ্ছা, এই আমাদের এখানে দেখা যাচ্ছে। ওকে, তো ঠিক আছে। বলছে ওয়ান অফ দ্য কোন ঠিক লেটার, আছে? ঠিক আছে সবাই, ঠিক আছে? জি স্যার। বলছে ওয়ান অফ দ্য লেটার স্কুলস অফ দ্য গ্রেসিয়ানস এক্সামাইন্স দ্য ম্যাটার। বলছে এই ম্যাটারটাকে একদল গ্রেসিয়ানস মানে গ্রিসের একদল লোক, জ্ঞানী লোক, মানে স্কলার, এটাকে নিয়ে গবেষণা করেছে। অ্যান্ড ইজ অ্যাট আ স্ট্যান্ড, এবং তারা একটা পর্যায়ে পৌঁছেছে, টু থিঙ্ক হোয়াট শুড বি ইন ইট দ্যাট মেন শুড লাভ লাইস। তাই তো, যে মানুষ যে মিথ্যাকে ভালোবাসে, মিথ্যাকে পছন্দ করে, আসলে এর কারণটা কি? ঠিক আছে তো? হোয়ার নাইদার দে মেক ফর প্লেজার অ্যাজ উইথ পোয়েটস, নট ফর অ্যাডভান্টেজ অ্যাজ উইথ দ্য মার্চেন্ট। তাহলে মিথ্যাকে যে মানুষ ভালোবাসছে, হ্যাঁ, মিথ্যাকে মানুষ ভালোবাসতে পারে দুটা কারণে। একটা হতে পারে, বলছে কি, পোয়েটরা যেমন কাল্পনিক গল্প বানিয়ে কি করে, কাল্পনিক গল্প, যেমন ইডিপাস রেস্কের যে গল্পটা আমরা পড়েছি, এটা কি সত্যি ঘটনা না মিথ্যা ঘটনা, বা এটা কাল্পনিক ঘটনা? মিথ্যা বলবো না, কাল্পনিক ঘটনা। হ্যাঁ, কাল্পনিক। যেমন হচ্ছে, একটা জিনিস বলি, একটা জিনিস যদি আমি তোমাকে বলি, যে মনে করো তুমি একটা টিচার,
ক্লাসের ইনপুট দিচ্ছ নাম্বার, একজনকে দিয়েছো অ্যাবসেন্ট হিসাবে এ, আরেকজনকে দিয়েছো হচ্ছে 0, আরেকজনকে দিয়েছো হচ্ছে 10, তাহলে তিনটার ভ্যালু কি 3 রকমের না? বলো তো। জি স্যার। হ্যাঁ স্যার। 0 এবং অ্যাবসেন্টের মধ্যে পার্থক্য কি? 0 এবং অ্যাবসেন্টের মধ্যে পার্থক্য কি? অ্যাবসেন্ট জায়গায় 0 দিলে কোনো সমস্যা ছিল? অ্যাবসেন্ট মানে স্যার সে অ্যাবসেন্ট ছিল কিন্তু স্যার বাকি ইয়েগুলো তার অ্যাক্টিভিটিস আমি কি মানে যে অ্যাবসেন্টের এগুলো জায়গায় 0 আছে দিতে ওগুলো পারবো? ঠিক ছিল। অ্যাবসেন্টের জায়গায় কি 0 দিতে পারবো? জিরো মানে কি? সে তো পার্টিসিপেটই করে। হ্যাঁ, এটাই হচ্ছে পার্থক্য, যে অ্যাবসেন্ট মানে সে পার্টিসিপেটই করেনি, কিন্তু 0 মানে সে পার্টিসিপেট করেছে কিন্তু নাম্বার পায়নি। তাহলে 0 আর এ তো এক জিনিস হলো না, তাই না? দুটার ভ্যালু কিন্তু আলাদা। 0 মানে সে লিখেছে কিন্তু কোনো নাম্বার পায়নি, তারপরে সে প্রেজেন্ট ছিল কিন্তু নাম্বার পায়নি, লিখেছে কিন্তু নাম্বার পায়নি। তাহলে তার ভিতরে কিছু আছে। 0 মানেও তারপরে তার কিছু আছে, কিন্তু অ্যাবসেন্ট মানে কি একদমই একে তো 0 বলতে পারবো না, মানে নাই। ঠিক আছে, 0 মানে না থাকা আর 0-এর মধ্যে কিন্তু একটু ভ্যালু আছে, ঠিক আছে, পার্থক্য আছে। ঠিক ওখানে এই ব্যাপারটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। বলতেছে যে আমরা মিথ্যা দিয়ে কি করি, বলছে কবিরা যে কথাগুলো বলে এগুলো কি মিথ্যা নাকি কাল্পনিক? বলতো, কল্পনা দিয়ে তৈরি। আর কাল্পনিক। হ্যাঁ, এটা কি আমরা মিথ্যা বলবো? না স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। এরা তো আর কোনো কিছু সত্য বলেনি, তারপরে তো আমরা মিথ্যা বলবো। মিথ্যা হবে সেটাই যেটা প্রথমে আমি সত্য বলে চালাচ্ছি। ব্যাপারটা এরকম না, দেখো, মিথ্যা তো সেটাই যেটা আমি সত্য বলে চালাতে চেয়েছি, এটাই তো মিথ্যা নাকি? যেমন মনে করো আমার মনে করো পুলিশে একটা লোককে ধরতে এসেছে, পুলিশ একটা লোককে ধরতে এসেছে, কিন্তু মনে করো যে লোকটাকে ধরতে এসেছে সে আমার বাড়িতে লুকিয়েছে। তো যখন পুলিশ আমাকে জিজ্ঞাসা করেছে আমি কিছু বলিনি, আমি ভান করেছি যে আমি বোবা, আমি ভান করেছি যে আমি বোবা। ঠিক ঠিক আছে তো। এখন এটা একটা ঘটনা। আর একটা হচ্ছে যে তাদেরকে আমি বলেছি না ওই লোকটা আমার বাড়িতে আসেনি। কোনটা মিথ্যা এখানে? স্যার পরের ঘটনাটা। হ্যাঁ, যে আমি বলেই দিয়েছি যে ওই লোক আমার বাড়িতে আসেনি, তাহলে ওই লোক আমার বাড়িতে আসেনি এই কথাটাকে আমি মিথ্যা বলেছি নাকি সত্য বলে উপস্থাপন করেছি ওই পুলিশদের কাছে? সত্য বলে উপস্থাপন। সত্য বলে উপস্থাপন করেছি এবং পুলিশটা বিশ্বাস করে চলে গেছে, পুলিশটা কিন্তু বিশ্বাস করে চলে গেছে। তাহলে পুলিশদের কাছে ওটা ট্রুথ ছিল, কিন্তু আমি যে বলেছি সেটা আমার কাছে কি ছিল? সেটা বলতো মিথ্যা। মিথ্যা। হ্যাঁ, এটা ছিল কিন্তু মিথ্যা। বুঝতে পারছো তো? ঠিক ওইরকম ভাবে যে ব্যবসায়ীরা, মনে করো বাংলাদেশের ব্যবসায়ীরা বা সারা বিশ্বের ব্যবসায়ীরা যখন ব্যবসা করে ওদের কি বৈধ একটা ইনকাম দেওয়া হয়েছে না? যে 100 টাকার জিনিস বিক্রি করলে তুমি 5% লাভ করবা নাকি? এটা তো বলে দেওয়া হয়েছে যে সে লাভ না করলে কেউ বিজনেস করতে আসে, এটা বৈধ যে সে 100 টাকা খাটালে 5% লাভ করবে, মানে 100 টাকার জিনিস সে 105 টাকায় বিক্রি করবে, এটা বৈধ। তাহলে তার কাছে কি আবার বার্গেনিং করতে হবে বলো তো, নাকি সে আমাকে বার্গেনিং করাবে? সে কি আমাকে বার্গেনিং করাবে? সে তো আরেকটু বেশি লাভ করার চেষ্টা করবে না, ওই যে বলো না, ওইখানে তো মিথ্যাটা হয়ে যাচ্ছে। তাহলে তার কি বার্গেনিং করার দরকার আছে আমার কাছে? আমি তাকে 105 টাকা দিব, সে আমাকে 105 টাকার মতো জিনিস দিয়ে দেবে, সে আমার কাছে বার্গেনিং করবে কেন? বা আমি তার সাথে বার্গেনিং এ যাবো কেন? যাওয়ার তো প্রশ্নই আসে না। হ্যাঁ, এইবার যখন বার্গেনিং মানে মিথ্যা, বার্গেনিং মানেই মিথ্যা, মানে এখানে তুমি সত্য বলতেছো যে হ্যাঁ এটার দাম 108 টাকা, আমি বিশ্বাস করতে চাচ্ছি না এটা 108 টাকা না, এটার দাম 104 টাকা। তাহলে 105 টাকা যেটা ছিল আমি বলতেছি 104 টাকা, তুমি বলতেছো 107 টাকা বা 8 টাকা। তাহলে তুমি একটা সত্যকে উপস্থাপন করতে চাচ্ছ, আমি একটা সত্যকে উপস্থাপন করতে যাচ্ছি, এবং দুইজনই আমরা ওই দুইজনের সত্যটাকে মিথ্যা মনে করতেছি। বুঝতে পারছো দিয়ে কি হয়ে যাচ্ছে? পুরো কোনটা যে সত্য কোনটা যে মিথ্যা আমরা বুঝতে পারছি না। তাই বলতেছে দেখো যে মেন শুড লাভ লাইজ, যে মানুষ মিথ্যাকে পছন্দ করে, মিথ্যাকে ভালোবাসে। কিসের উদ্দেশ্যে? দেখো নাইদার কিন্তু বলা আছে এইগুলোর জন্য না, মানুষ কিন্তু প্লেজার পাওয়ার জন্য মিথ্যা বলে না, যেমনটা কবিরা বলে, অথবা ফর অ্যাডভান্টেজ অ্যাজ উইথ দ্য মার্চেন্ট, অথবা মার্চেন্টেরা বিশেষ লাভ পাওয়ার জন্য যে মিথ্যা বলে, এর কারণে যে মানুষ মিথ্যাকে ভালোবাসবে তার জন্য না। তাহলে কিসের জন্য মিথ্যাকে ভালোবাসবে তারা? বাট ফর দ্য লাইজ শেক, বরং
মিথ্যার উদ্দেশ্যেই তারা মিথ্যা বলবে। ব্যাপারটা এরকম, মানে মিথ্যার উদ্দেশ্যেই তারা মিথ্যা বলে। কারণ কি, তারা মিথ্যাতে অলরেডি অভ্যস্ত হয়ে গেছে। যে সহজে মিথ্যা বলতে পারে না বা মিথ্যা বলে না, সে কি সহজে মিথ্যা বলতে পারবে? বলো তো, বলো। যে মনে করো মিথ্যা না বলতে স্যার, অভ্যস্ত না, হেজিটেট করবে। সে কি মিথ্যা বলতে পারবে? মিথ্যা কিন্তু সহজে বলতে পারবে না। কিন্তু যে মিথ্যা বলে অভ্যস্ত, যে মিথ্যাকে অলরেডি গ্রহণ করে নিয়েছে, ভালোবেসেছে, সে কি কারণে যে মিথ্যা বলবে তা না, সে মিথ্যা বলবে। বলছে মিথ্যা তো বলেই, বলছে না মার্চেন্টরাও মিথ্যা বলে তাদের নিজের অ্যাডভান্টেজের জন্য, কবিরাও মিথ্যা বলে তারা আরো বেশি প্লেজার দেওয়ার জন্য। কিন্তু মানুষ কেন মিথ্যাকে ভালোবাসবে? মিথ্যাকে ভালোবাসবে কি জন্য? যে বাট দিয়ে বোঝানো আছে, বাট ফর দ্য লাইস শেক। মিথ্যার উদ্দেশ্যেই তারা মিথ্যাকে ভালোবাসবে। বলছে বাট আই ক্যানট টেল দিস সেম ট্রুথ ইজ আ নেকেড অ্যান্ড ওপেন ডে লাইট দ্যাট ডাথ নট শো দ্য মাস্ক and mummeries and triumphs of the world and half so stately and dainty। দেখো অনেকগুলো কথা এসেছে যেগুলো শব্দগুলো তোমাদের কাছে অপরিচিত, কথাগুলো অপরিচিত। আর একটা লাইন বোঝাতে হলে আমাকে অনেকগুলো কথা বলতে হচ্ছে, তা না হলে ওই সেন্সটা আনা যাচ্ছে না। আমি কি একটু বেশি বলে ফেলছি নাকি? বলো। না স্যার, ঠিক আছে। না স্যার, তোমাদের কাছে মনে হতে পারে যে স্যার এটা পড়াতে গিয়ে এত এত কথা বলছে, ধর্ম টর্ম সব নিয়ে আসছে। এটা বোঝাতে আমাকে নিয়ে আসতে হচ্ছে। জি না স্যার, ছোট করা বা এই বিষয়টা তো বলতে গেলে তো সময় লাগে। যেহেতু সত্য মিথ্যার কথাটা আছে এই জায়গায়, তাই না? এই জন্য আমাকে এটা বলতেই হচ্ছে, কিছু করার নেই। তোমরা কিছু মাইন্ড করবে না, মানে আমি যেটা বলতেছি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলতেছি, ঠিক আছে তো? হ্যাঁ, এখন সেটা তোমার জি স্যার। আমাদের বোঝানোর জন্য তো এগুলো দরকার, এই জন্য তো এছাড়া বলছেন। তো আর অন্য কোনো ভাবে বলার সুযোগ নেই এখানে, তাই না? কারণ সত্যের সাথে একমাত্র ধর্মটা অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, তাছাড়া তো আর অন্য কিছুকে আমরা ওইভাবে মাপি না। একটা হচ্ছে ধর্ম, একটা হচ্ছে বিজ্ঞান। হ্যাঁ, বিজ্ঞানে হচ্ছে কি প্রুভেন ট্রুথ, তাই না? বিজ্ঞানেরটা কি, আমরা কি বিজ্ঞানকে অস্বীকার করতে পারি? হ্যাঁ, বিজ্ঞানকে অস্বীকার না স্যার। না স্যার। বিজ্ঞান কিন্তু আমরা অস্বীকার করতে পারছি না। হ্যাঁ, কিছু কিছু বিজ্ঞানের বিষয় হয়তো সময়ের সাথে সাথে উল্টা প্রমাণিত হতে পারে, তাই না? উল্টা প্রমাণিত হতে পারে, কিন্তু আমরা সরাসরি অবিশ্বাস করতে, আমরা যে মোবাইল ফোন ইন্টারনেট ইউজ করছি, আমরা অবিশ্বাস করতেছি, করতে পারবো এটা? পারবো না। কিন্তু আমরা এখানে সব ধরনের মানুষ আছি, এখানে আমরা সব ধরনের মানুষ, কিন্তু আমরা ইন্টারনেট এগুলোকে বিশ্বাস, কিন্তু আমরা আমাদের ধর্মকে কিন্তু অবিশ্বাস করতেছি। একজন আরেকজনের ধর্মকে কিন্তু আমরা অবিশ্বাস করতেছি, কিন্তু ইন্টারনেট মিডিয়াকে আমরা অবিশ্বাস করতে পারছি না, যেটা হয়। তার মানে আমরা যেটা চোখের সামনে সরাসরি দেখি সেটাকে আমরা এক্সাক্ট ট্রুথ বলে মনে করি, কিন্তু বাকি যেটা আরেকটা হচ্ছে কি, মানে বিশ্বাসের উপর ভিত্তি করে, যেটা ধর্মটা যুক্তি দিয়ে নয়, অনেক ক্ষেত্রে বিশ্বাসের উপর দিয়েই প্রতিষ্ঠিত, তাই না? আমি যদি বিশ্বাস না করলাম তো করলাম না, একই কাজ করতেছি। মনে করো একটা জিনিস ভাবো, তাহলে এই জায়গাটা একটু যদি আমরা একটু বিবেচনা করি, যে এখানে এই কথার সাথে আসবে, হ্যাঁ এই কথার সাথে আসবে। মনে করো যে ইসলাম ধর্মে একটা জিনিস বলা হয়েছে যে এই কাজটা তোমাকে করতে হবে, খ্রিস্টান ধর্মেও ওই একই কাজটা করতে বলা হয়েছে, হিন্দু ধর্মে ওই একই কাজটা করতে বলা হয়েছে, বৌদ্ধ ধর্মে ওই একই কাজটা করতে বলা হয়েছে। এবং মনে করো ওই ধর্মের বিশ্বাসী একজন ব্যক্তি ওই কাজটা ওই ধর্ম মতে পারফেক্টলি করে পারফেক্টলি ওই কাজটা করে। মনে করো বলা হলো কোনটা, যে সে মিথ্যা বলে না। তাহলে এই চার ধর্মের মানুষই মনে করো তার ধর্মের উদ্দেশ্যে, ধর্মকে ভালোবেসে তারা কখনো মিথ্যা বলে না, ঠিক আছে তো? তাহলে এই ক্ষেত্রে আমি যখন এখন একজন হিন্দু বা একজন বৌদ্ধ বা একজন খ্রিস্টান বা একজন ইসলাম ধর্মের মানুষ আর একজনকে কিন্তু বিশ্বাস করছে না, তাই না? আর একজনকে কিন্তু তার ধর্মটাকে মানছে না, কিন্তু একটা জায়গাতে কিন্তু আবার সবাই ওইটাকে ট্রুথ বলে মেনে নিয়েছে। তাহলে এই ট্রুথটা কোন ধর্মের? বলো। যে আমি সত্য বলছি, সে সত্য বলছে, সে সত্য বলছে, সবাই সত্য বলছে। তাহলে এই যে ট্রুথের যে ব্যাপারটা, তাহলে এই জায়গাটাতে আমরা কিভাবে, কারণ আমি তো তার ধর্মে বিশ্বাস করি না, আমি যদি খ্রিস্টান ধর্মে হই তাহলে বাকি হাজারো ধর্ম থাকলেও আমি সেগুলো বিশ্বাস করি না, বা তুমি মুসলিম ধর্মে হলে তুমি হাজার ধর্ম থাকলে সেগুলো তুমি বিশ্বাস করো না, কিন্তু তোমার ধর্মের একটা কাজ, ওই ধর্মে ওই কাজটা করতে বলা হয়েছে এবং ওরা ওই কাজটাও করে, তুমি ওই কাজটা করো। তাহলে সেই ক্ষেত্রে যখন আমি তাকে তার ধর্মটাকে জিরো করে দিচ্ছি, কিন্তু তার অ্যাক্টিভিটিটাকে কি আমি জিরো করতে পারছি? বলো তো। না স্যার। তার অ্যাক্টিভিটিটাকে কিন্তু আমি জিরো জি না করতে পারছি না। না স্যার। অটোমেটিক তাহলে আমরা ধর্মটাকে বিশ্বাস দ্বারা প্রতিষ্ঠিত করলেও তার কাজটা যেহেতু বাস্তব, এটাকে কিন্তু আমরা জিরো করতে পারছি না। তাই এখানে সেটা বলছি, দেখো, বাট আই ক্যান নট টেল, কিন্তু আমি বলতে পারতেছি না, কি বলতে পারছি না? দিস সেম ট্রুথ ইজ আ নেকেড অ্যান্ড ওপেন ডে লাইট। দেখো, তাহলে একজন সত্য বলল, তাই না? সেই সত্যটাকে কি
আমি কি একইভাবে সত্য হিসাবে মেনে নিতে পারছি? তুমি যেমন তোমার ধর্মের সত্যটাকে তুমি একদম সত্য বলে মনে করো, কিন্তু আমি তো মনে করছি না, আরেক ধর্মের মানুষ তো সে তো মনে করছে না। তাহলে কি ওই যে বললাম, তাহলে কি ওই যে পুলিশ ওই লোকটার কথা যাতে সত্য বলে মেনে নিয়ে চলে গেল, তাহলে এই ক্ষেত্রে পুলিশের কাছে ওটা সত্য হিসাবে প্রতিষ্ঠিত হলেও ওই লোকটার কাছে যে এটা নিজে প্রচার করলো তার কাছে কি এটা মিথ্যা না? বলো, তার কাছে এটা মিথ্যা না? জি স্যার। মিথ্যা। স্যার তো ঠিক ওরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে না বিষয়টা, যে আমি তাহলে ট্রুথ কোনটা? এই যে প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ট্রুথ, আমি আমার ধর্মের যেটাকে সত্য বলে মনে করতেছি, তুমি তো সেটা মনে করতেছো না, তাহলে আমার সত্যটা তোমার কাছে মিথ্যা হয়ে গেল না? তাহলে তো পৃথিবীতে পিওর সত্য তো প্রতিষ্ঠিত হলো না, যে আমি যেটা সত্য বলে মানলাম তোমার কাছে সেটা সত্য না, তাহলে আমারটা তো মিথ্যা হলো। তাহলে এক্সাক্ট সত্যটা কোনটা? ওই জন্য সে বলছে না যে প্রথমে এই প্রশ্ন দিয়ে শুরু করেছে হোয়াট ইজ ট্রুথ, হ্যাঁ, সেইড জেস্টিং প্লাথ, এবং তিনি এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করেনি, উড নট স্টে ফর অ্যান আনসার। কারণ কি, এর আনসারটা পাওয়া যাবে না, কারণ আমি যা বলবো তা আমি অধিকাংশ না বুঝেই বলবো, আমিও যা বলতেছি সেটাও হয়তো না বুঝেই বলতেছি, কারণ আমি নিজেও এখনো ওই সত্যটা হয়তো এক্স্যাক্টলি আমি জানি কিনা জানি না। তাই বলছি দেখো, আই ক্যান নট টেল দিস সেম ট্রুথ ইজ আ নেকেড অ্যান্ড ওপেন ডিলাইট, মানে কি একদম এই সত্য যে একদম উন্মুক্ত, একদম বাস্তব, যেমনটা বললা যে আগুনে হাত দিলে হাত তো পড়বেই, এমন বাস্তব কিনা সেটাও আমি বলতে পারবো না। দ্যাট ডাথ নট শো দ্য মাস্ক অ্যান্ড মামারিজ অ্যান্ড ট্রায়াম্পস অফ দ্য ওয়ার্ল্ড হাফ সো স্টেটলি অ্যান্ড ডেন্টলি অ্যাজ ক্যান্ডেল লাইট, মানে কি দেখো একটা জিনিস বলা হচ্ছে কি, সূর্যের আলো, হ্যাঁ, সূর্যের আলো আর ক্যান্ডেল লাইটের যে আলো, এই দুটার মধ্যে কি, দুটাকে কি আমরা এক করতে পারবো? এই দুটা কি এক জিনিস? জি না স্যার। হ্যাঁ, তাই বলতেছে দেখো যে দ্যাট ডাথ নট শো, শিও মানে শো, দ্য মাস্ক অ্যান্ড মামারিজ অ্যান্ড ট্রায়াম্পস অফ দ্য ওয়ার্ল্ড। মাস্ক মানে কি, যেটা আমাদেরকে কোনো কিছুকে ঢেকে রেখেছে, হ্যাঁ, বা আমাদের কাছ থেকে গোপন করে রেখেছে, ঠিক হাফ সো স্টেটলি অ্যান্ড ডেন্টলি অ্যাজ ক্যান্ডেল লাইট, তাহলে ক্যান্ডেল লাইটের মতো, তাই তো ক্যান্ডেল লাইট যেটা আমরা দেখতে পাচ্ছি, তাই না, ক্যান্ডেল লাইট কি, এটা কি সত্য না মিথ্যা? ক্যান্ডেলের যে লাইটটা আমরা পাচ্ছি, বলো তো, এটা কি মিথ্যা না সত্য? ক্যান্ডেল লাইটটা কি মিথ্যা? সূর্য যদি সত্য হয়, স্যার এটা তো সত্য। এটাও সত্য, তাই না? তাই বলতেছে যে অনেক সময় এমনটা হয় যে আমরা ক্যান্ডেল লাইটকে আমরা হাতে পেয়েছি, আমরা দেখতে পাচ্ছি, অনেক সময় বলছে ডাথ নট শো হাফ সো স্টেটলি অ্যান্ড ডেন্টলি অ্যাজ ক্যান্ডেল লাইট, কারণ সত্যটা সূর্যের মতো হয়ে, সূর্যের মতো হয়ে ওপেন বা ডে লাইট তো আমরা মনেই করি না, তার সাথে সাথে আমরা হয়তো বা ক্যান্ডেল লাইটের মতোও মনে করি না। মানে ক্যান্ডেল লাইটেরও তো আলো আছে, কোন আলোটা সবচেয়ে বেশি শক্তিশালী, কোন আলোটা শক্তিশালী বলো? সূর্যের আলোটা। সূর্যের আলো। তাহলে সূর্যের আলোর মতো আমরা শক্তিশালী মনে করছি না, এমনকি আমরা ক্যান্ডেল লাইটের মতো আমরা মনে করছি না, মানে ততটুকু শক্তিশালী আমি মনে করছি না। মানে মূল কথা বলতে যাচ্ছে যে আমাদের ওই যে বিলিফ, ফিক্সড বিলিফ, এই বিলিফটা আমাদের কাছে নেই, আমাদের কাছে থাকে না, আমাদের কাছে নেই, ঠিক আছে? কারণ সত্যকে আমি ওপেনলি তুলে ধরতে পারছি না, আমি বলতে পারতেছি না, হ্যাঁ, কারণ কি আমার ভিতরে ক্যান্ডেল লাইটের মতো যে পিওর আলো, সে আলোটুকু নেই। মানে ক্যান্ডেল লাইটের মতো অত দুর্বল থাকলেও তো সেটা সত্য, সেটা তো বাস্তব, ওই বাস্তব সত্যটুকু বলার ক্ষমতাও আমার নেই, ঠিক আছে? এরকম বলা হচ্ছে। তাই বুঝে দেখো, ট্রুথ মে পারহ্যাপস কাম টু দ্য পিসেস প্রাইস অফ আ পার্ল, দ্যাট should মানে হচ্ছে should based by day, but it will not rise to the price of a diamond or দেখো carbuncle that shows based in varied lights। দেখো একটা জিনিস খেয়াল করো, ট্রুথ মে পারহ্যাপস কাম টু দ্য প্রাইস অফ আ পার্ল দ্যাট শোজ বেস্ট বাই ডে। পার্ল আর ডায়মন্ড, পার্ল কি জিনিস বলো তো? পার্ল স্যার মুক্তা। মুক্তা। মুক্তা মুক্তা। মুক্তা কোথায় পাওয়া যায়? স্যার সাগর, ঝিনুকে, সমুদ্রে, ঝিনুকের মধ্যে, তাই তো? হ্যাঁ, তাহলে বলতে দেখো, ট্রুথ মে পারহ্যাপস কাম টু দ্য প্রাইস অফ আ পার্ল দ্যাট শোড বেস্ট বাই ডে। মানে ট্রুথ মানে হলো, ব্যাপারটা হলো ডায়মন্ডের দাম বেশি নাকি পার্লের দাম বেশি?
ডায়মন্ডের দাম বেশি। ডায়মন্ড ডায়মন্ডের দাম বেশি, তাই না? কিন্তু বলছে কি, তাহলে আমরা সত্যের দামটা ডায়মন্ডের পর্যন্ত নিয়ে যেতে পারতেছি না, আমরা সত্যের দামটা সর্বোচ্চ পার্ল পর্যন্ত নিয়ে যেতে পারছি। কারণ এটা দ্যাট শো বেস্ট বাই ডে, কারণ দিনের বেলায় পার্লকে ভালো মতো কি করা যায়, বোঝা যায়, চকচক করে, উজ্জ্বল। শাইনটা ভালো বোঝা যায়। হ্যাঁ, এইটুকু। কিন্তু ওই সত্যটা বা সত্যের প্রাইসটা উইল নট রাইজ টু দ্য প্রাইস অফ আ ডায়মন্ড, কিন্তু ডায়মন্ডের কাছে যাবে না। অর কার্বনাকল দ্যাট শোজ বেস্ট ইন ভ্যারিড লাইট। ভ্যারিড লাইট মানে কি বলো তো? বিভিন্ন আলোতে, তাই না? কারণ কি ডায়মন্ডে কি এক কালার থাকে, নাকি আলো পড়লে তার বিভিন্ন কালার হয়ে যায়? বিভিন্ন কালার হয়। দেখো, তাহলে কার্বনাকলটা কি একটু খেয়াল করো, এটা একটা নতুন শব্দ হতে পারে। যেটাতে লাইট পড়লে বিভিন্ন কালার তৈরি হয়ে যায়। দেখো, এই যে ডায়মন্ডের এই অংশটা, এই কাঁটাটাকে বোঝানো হয়, এই কার্ড, ঠিক আছে তো? যদি এখানে ফোড়া বা এরকম কিছু বলা হয়েছে, ওটার সাথে বাদ দিয়ে আমরা যদি এইটাকে দেখি, হ্যাঁ, তো এখানে যখন কোনো লাইট পড়ে, তখন কি এটা কি একটা বিষয়কে রিপ্রেজেন্ট করে, একটা আলোকে বা একটা রঙকে রিপ্রেজেন্ট করে, না বিভিন্ন কালার ধারণ করে? স্যার বিভিন্ন অ্যাঙ্গেলের সাইডটাকে নির্দিষ্ট বিভিন্ন করে। অ্যাঙ্গেলে বিভিন্ন লাইট পড়ার কারণে এটা বিভিন্ন রং ধারণ করে। তাই বলছি কি দ্যাট শোজ বেস্ট ইন ভ্যারিড লাইট। তার মানে ডায়মন্ডকে, পার্লকে শুধুমাত্র একটা রং দিয়ে দিনে ভালো মতো চেনা যায়, কিন্তু ডায়মন্ডকে চিনতে হলে তোমাকে কি করতে হবে, ডায়মন্ডের বিভিন্ন রং দিয়ে তাকে চিনতে হবে, বিভিন্ন রং দিয়ে চিনতে হবে। তাহলে দেখো, যদি তুমি এখন ভাবো যে পার্ল এবং ডায়মন্ড এই দুটোর অবস্থানটা একটু ভাবো, পার্লের দামটা কিন্তু কম, ডায়মন্ডের দামটা কিন্তু বেশি, ঠিক আছে তো? তাহলে পার্লকে চিনতে হলে জাস্ট দিনের আলোতে এটা দেখা সম্ভব, জাস্ট তুমি হাতে ধরবা, সূর্যের আলো পড়লেই, মানে দিনের আলোতে তুমি ওকে ভালো মতো চিনতে পারবা। কারণ কি এটা খুবই সিম্পল। কিন্তু ডায়মন্ড যেটা দামি, তাই না, তাকে চিনতে হলে আমার বিভিন্ন কালার লাগবে। তাহলে এখন ব্যাপারটা বোঝো যে এই যে সত্য যেটা আমরা বলতেছি, সত্যটাকে তাহলে আমরা কিভাবে মাপবো? আমরা জাস্ট দিনের আলো যা কিছু বুঝবো ওটাকেই সত্য বলে মাপবো, নাকি আমরা সত্যকে বিবেচনা করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে তাকে বোঝার চেষ্টা করব? কোনটা? বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাকে বোঝার চেষ্টা তাহলে করব। বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে আমরা সত্যটাকে বোঝার চেষ্টা করব। কিন্তু আসলেই কি আমরা বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে সত্যকে বিবেচনা করি? বলো। এই জন্য আমরা শুধু এক অ্যাঙ্গেল দিয়েই বিবেচনা করি। অতএব এই কারণে বলা হচ্ছে ট্রুথ কখনো ডায়মন্ডের মতো এত দামি আমরা করতে পারি না। কারণ কি ট্রুথকে আমরা সিম্পল লাইট দিয়ে বিবেচনা করি, জাস্ট সিম্পল লাইট দেবে। আমরা ওই ডায়মন্ডকে পিওর বানাতে গিয়ে বা পিওর হিসাবে পেতে গেলে যে ধরনের আলোতে নিয়ে গেলে তাকে আমরা সত্য বলে, মানে ডায়মন্ড বলে চিনতে পারবো, সেই পর্যন্ত আমরা সত্যকে ওইভাবে বিবেচনা করি না। ওই যে যেটা বললাম যে কেন করছি না, কারণ আমি সত্যকে আমার ধর্ম দিয়ে মাপতেছি, আমি কিন্তু তোমার অ্যাঙ্গেল দিয়ে বুঝতেছি না। আর একটা কথাকে ওর ধর্ম দিয়ে বুঝতেছি, আর এক ধর্ম দিয়ে বুঝতেছি না। এতে কি দাঁড়াচ্ছে, ধর্মকে বা সত্যকে আমরা শুধু একটা অ্যাঙ্গেল দিয়ে মাপছি, আমরা বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে মাপতে পারছি না বা মাপতে চাচ্ছিও না। এই জন্য সত্যের মূল্যটা আমাদের কাছে খুবই কম, ঠিক আছে তো? সত্যকে আমরা গুরুত্ব দিই না। আমরা আমাদের জীবনে যতটুকু মিথ্যাকে গুরুত্ব দিই, তার থেকে আমরা কিছু গুণেও আমরা সত্যকে গুরুত্ব দিই না, বা ওটা নিয়ে আমরা ভাবি না, ঠিক আছে? তাই বলছে দেখো, আ মিক্সচার অফ আ লাই ডাথ এভার অ্যাড প্লেজার। বরং আমরা করি কি, সত্যের সাথে মিথ্যা মিশিয়ে একটা সুন্দর একটা খাবারের মতো তৈরি করি, যেটা আমাদের ভিতরে বেশ প্লেজার তৈরি করে, ঠিক আছে? মানে সত্যের সাথে কিছু মিথ্যা মানে মিশিয়ে বললে পারে সেটা আমাদের কাছে শুনতে খুব কেমন লাগে, ভালো লাগে, তাই না? তাই বলছে মিক্সচার অফ আ লাই ডাথ এভার অ্যাড প্লেজার, ঠিক আছে? তাই বলছে ডাথ এনি ম্যান ডাউট that ever there were taken out of man's mind vain opinions, flattering hopes, false valuation, imagination as one would, the like, but it would leave the minds of a number of men poor, shrunken things. দেখো, মানে সেন্টেন্স পড়ে তুমি সরাসরি
বুঝতে পারবো না যে কি বলতে চেয়েছে, ঠিক আছে? তোমাকে একটা জায়গা থেকে উদাহরণ নিয়ে এসে বলতে হবে। তাই বলছে দেখো, ডাথ, এখানে কি প্রশ্নবোধক, একটা সেন্টেন্সটা চিন্তা করে যে প্রশ্নবোধক, হ্যাঁ, ডাথ এনি ম্যান ডাউট, কোনো মানুষকে এটা সন্দেহ করবে, দ্যাট ইফ দেয়ার ওয়ার টেকেন আউট অফ ম্যানস মাইন্ড ভেন অপিনিয়ন্স। এবার চিন্তা করো, মনে করো আমি একজন মানুষ, তাই না? আমি একজন মানুষ, এখন এই মানুষের মধ্যে তো অনেক ধরনের চিন্তা ভাবনা আছে আমার মধ্যে, তাই তো? আমার মধ্যে অহংকার আছে, আমার মধ্যে তোষামোদী আছে, আমার মধ্যে মিথ্যাবাদিতা আছে, আমার মধ্যে অবাস্তব কল্পনা, সব কিছু আছে, ঠিক আছে? এখন মনে করো এই জাতীয় যে সকল ভেইন অপিনিয়ন, ভেইন চিন্তা ভাবনা, মনে করো আমার মধ্য থেকে সবকিছু কি করা হলো, সরিয়ে নেওয়া হলো। মানে কি, আমি মিথ্যা বলতে পারবো না, কারণ আমার মিথ্যা বোধটা আমার ভিতরে নেই। আমি তোষামোদ করতে পারবো না, কারণ কি আমার ভিতরে তোষামোদ ভাবটা নেই, ঠিক আছে? কথাটা বুঝতে পারছো তো? যে কি বলতে চাচ্ছি, যে মানুষ হিসাবে আমরা কেন মিথ্যা বলি, এটার সাথে মূল কথা হচ্ছে যে আমাদের ভিতরে এই ফিলিংগুলো আছে। আমাদের মধ্যে কি ভেইন অপিনিয়ন নাই? আছে তো নাকি? হুম, সবাই কি শুনতে পাচ্ছ তো? না ঠিক আছে? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে একটু কথা বলবা, হ্যাঁ। শুনতে পাচ্ছি। তার মনে করো আমাদের ভিতরে অহংকার বোধ আছে, তাহলে এই বোধটা যদি না থাকতো তাহলে আমাদের ভিতরে কি অহংকার বোধ কাজ করতো, বলো তো? না স্যার। না, এবার মনে করো করতাম। আমরা তোষামোদ করি, এখন মনে করো আমাদের ভিতরে তোষামোদ ভাবটাও কেড়ে নেওয়া হলো, মানে আমার ভিতরে তোষামোদ ভাবটা, আমি কি তোষামোদ করবো? আমার ভিতরে ফলস ভ্যালুয়েশন বোধটা না। ছিল, কিন্তু ওটাও এখান থেকে বের করে নেওয়া হলো, তাহলে আমার ভিতরে ফলস ভ্যালুয়েশন থাকবে না, কাল্পনিক মিথ্যাবাদিতা কোনো কিছু থাকবে না, অ্যাজ ওয়ান অ্যান্ড দ্য লাইক, মানে এরকম যত রকমের বাজে ফিলিংগুলো আছে, তাই তো? সেইগুলোকে মনে করো কি করা হলো, বের করে নেওয়া হলো। বাট ইট উড লিভ দ্য মাইন্ডস অফ আ নাম্বার অফ মেন পোর শাঙ্কেন থিংস। তখন কেমন হবে, যে মানুষ যেহেতু এই ফিলিংগুলো দ্বারা গঠিত, তাহলে এই ফিলিংগুলো যদি একজন মানুষের মন থেকে বের করে নেওয়া হয়, তখন মানুষটা ঠিক এরকম হবে না, যেমন করে মনে করো কোনো একটা মূর্তি তুমি বানিয়েছো, ঠিক আছে? একটা কাপড় দিয়ে ওর ভিতরে অনেক তুলা ঢুকাইছো, ঠিক আছে? বিভিন্ন রঙের তুলা তুমি ওই কাপড়ের ভিতরে ঢুকিয়ে একটা টেডি বিয়ার বানিয়েছো, ঠিক আছে? এখন তুমি ভাবলা যে এখানে তো বিভিন্ন কালারের টেডি বিয়ার, মানে তুলা দেওয়া হয়েছে, এখানে সাদা আছে, কালো আছে, লাল আছে, সব ধরনের কালার আছে। আমি ভাবলাম যে আমি শুধু সাদাটা রাখবো, বাকি যে কালারগুলো আছে আমি সব বের করে নেবো সেই তুলাগুলো। তাহলে ওই টেডি বিয়ার কি, যদি নতুন তুলা না দাও, তাহলে টেডি বিয়ারটা কি সে আগের মতো মোটা সোটা থাকবে, না একদম ফাঁকা হয়ে যাবে, বলো তো? ফাঁকা থাকবে। জি স্যার। ফাঁকা হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। যাবে না। তাহলে আমাদের মানুষের মনটাই তো এই সকল ফিলিং দিয়ে তৈরি। আমাদের মানুষের মনটার ভিতরেই তো এরকম মিথ্যাবাদিতা আছে, তার ঈর্ষা আছে, তাই তো? কামনা আছে, বাসনা আছে, সব কিছু আছে। এখন এইগুলো যদি আস্তে আস্তে আমাদের মন থেকে বের করে নেওয়া হয়, তখন কেমন হবে? মানুষের মন হয়ে উঠবে কেমন? পোর শ্রাঙ্কেন থিংস, কারণ তার আর কোনো ফিলিংই থাকবে না। তার মানে মানুষকে তো বিভিন্ন ফিলিং এর মিক্সচার করে পাঠানো হয়েছে, তখন সে কেমন হয়ে উঠবে? ফুল অফ মেলানকলি, কারণ তার ভিতরে তো আর ওই মজা থাকতেছে না। অ্যান্ড ইনডিসপোজিশন, মানে মেজাজ শূন্য থাকবে, অ্যান্ড আনপ্লিজিং টু দেমসেলফ, এবং মানুষকে নিজের কাছে আনপ্লিজিং মনে হবে। তার মানে এই যে এতগুলো ফিলিং আমার ভিতরে ছিল, এই ফিলিংগুলো সব যখন বের করে নেওয়া হবে, তখন তো আমার ভিতরে ভালো লাগা কাজ করবে না, আমি তো সবসময় মন মরা হয়ে থাকবো। কারণ আমার যে বিভিন্ন, যেমন তরকারি রান্না করার সময় যদি মশলা না দেওয়া হয়, তাহলে সেই তরকারি কোনো স্বাদ হবে, বলো তো? না স্যার, স্বাদ একদমই হবে না। না। তেমনি মানুষের মন থেকে যদি এই বিচিত্র ধরনের যে ফিলিংগুলো, এইগুলো যদি তার মন থেকে বের করে নেওয়া হয়, তাহলে সে কি আর মানুষের মতো যে একটা অবস্থান, সেটা কি তার থাকবে? থাকবে না। তার মানে অটোমেটিক এগুলো হচ্ছে কি সবকিছু। দেখবে বেশি ভালো মানুষ পছন্দ করে না। হ্যাঁ বলো। হুম, বেশি ভালো মানুষ আবার মানুষ পছন্দ করে না, সবকিছুর মিলাই পছন্দ করে। ওটাই তো সেটা বলেছে, তাই বলছে মিক্সার অফ লাইট ডাথ এভার অ্যাড প্লেজার। অতএব সবকিছুর মিক্সার মিলেই তো আমরা মানুষ। যারা স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, তাদেরকে কিন্তু সমাজে মানুষ পছন্দ করে না, তাই না? তাই বলছে দেখো, ওয়ান অফ দ্য ফাদার্স ইন গ্রেট সিভিয়ারিটি কল্ড পোজি, দেখো ওয়ান অফ দ্য ফাদার্স, এই ফাদার বলতে বোঝানো হয় চার্চের যে ফাদার আছে না, ফাদার বুঝো তো? জি স্যার। হ্যাঁ, চার্চের যে ফাদার থাকে, ঠিক আছে তো? চার্চের যে ফাদার থাকে, তা কোনো একটা ফাদার বলেছিল, মানে ইন গ্রেট সিভিয়ারিটি, মানে খুব
কঠিন ভাষায় বলেছিল যে কল্ড পজি, তাই তো? কাকে বলেছিল দেখো, ভেনাম ডেমোনাম, দ্য ওয়াইন অফ ডেভিলস। তাহলে কল্ড পজি, পজি মানে কি? পোয়েট্রিকে, মানে কবিতাকে, মানে কবিতা বা পোয়েট্রিকে বলা হয়েছিল কি? দ্য ওয়াইন অফ ডেভিলস, কোন এক ফাদার বলেছিল। বিকজ ইট ফিল দ্য ইমাজিনেশন, কারণ কবিতার ভিতরে তো কল্পনা থাকে, এটা তো বাস্তবতা নেই। অ্যান্ড ইয়েট ইট ইজ বাট উইথ দ্য শ্যাডো অফ আ লাই, অতএব যেটা কাল্পনিক, যার ভিতরে কোনো বাস্তবতা নেই, তাহলে সেটাই হবে কি? মিথ্যা। অতএব যেহেতু মিথ্যা, অতএব মিথ্যা তো অবশ্যই খারাপ জিনিস, অতএব পোয়েট্রি খারাপ। ঠিক আছে, এখন ব্যাপারটা খেয়াল করো যে ওয়ান অফ দ্য ফাদার্স ইন গ্রেট সিভিয়ারিটি কল্ড পজি ভেনাম ডেনাম, মানে ভেনাম এটা মানে হচ্ছে দ্য ওয়াইন অফ ডেভিলস, বিকজ ইট ফিল দ্য ইমাজিনেশন অ্যান্ড ইয়েট ইট ইজ বাট উইথ দ্য শ্যাডো অফ লাই। এখন বিষয়টা হলো, এই ইমাজিনেশন দিয়ে যে মানুষ যেটা তৈরি করলো, এটাকে যদি মিথ্যা বলা হয়, তাহলে তো মানুষ কল্পনা দিয়ে অনেক কিছু তৈরি করে, করে কিনা? মানুষ তো কল্পনাতে অনেক কিছু ভাবে, ভাবে না? বলো তো। জি স্যার। যে আমি হয়তো ভাবতেছি কল্পনায় যে আমার স্যার মনে হয় আমাকে ঠিক মতো শেখাচ্ছে না, স্যার মনে হয় ফাঁকি দিচ্ছে। আমি কল্পনায় ভাবতেছি আমার স্টুডেন্টরা মনে হয় ফাঁকি দিচ্ছে। হ্যাঁ, আমি কল্পনায় ভাবতেছি, আমি কিন্তু কল্পনায় ভাবতেছি, এটা সত্যি না মিথ্যা তা কিন্তু বিবেচনা করতেছি না, আমি শুধু ভাবতেছি যে ওরা মনে হয় এটা করতেছে না। তাহলে আমি তো এটা কল্পনা দিয়েই ভাবলাম, এর তো বাস্তবায়ন আমি জানি না এখনো, যেটা ঠিক না ঠিক, তাহলে এটা তো একটা মিথ্যা। তাহলে অটোমেটিক আমরা কল্পনা ছাড়া কি চলতে পারবো বলো তো? আমরা কি কল্পনা করবো? যেহেতু আমরা কল্পনা করব, অতএব তাহলে আমরা পিওর সত্য কখনোই বলতে পারি না। অটোমেটিক আমরা আমাদের কল্পনা দিয়ে সত্য তৈরি করে নিব, যেটা যে সত্যটা এক ধরনের মিথ্যা হতে পারে। ঠিক আছে, তাই বলছে বাট ইট ইজ নট দ্য লাই দ্যাট পাস থ্রু দ্য মাইন্ড, বাট দ্য লাই দ্যাট সিংস ইন অ্যান্ড সেটেল ইন ইট ডাথ দ্য হার্ট। হ্যাঁ, অতএব কবির মতে বলতেছে, অতএব সেটাকে আমরা মিথ্যা বলবো না, যেটা শুধুমাত্র মানুষের মধ্য থেকে পাস করে। দেখো ইনি আবার এটাকে শোনাতে, বাট ইট ইজ নট দ্য লাই দ্যাট পাস থ্রু দ্য মাইন্ড। ঠিক আছে, তো যেটা শুধুমাত্র একজনের কাছ থেকে আরেকজনের পাস হচ্ছে, মানে জাস্ট ট্রান্সমিশন হচ্ছে, এইটাকে মিথ্যা বলা দরকার নেই। কিন্তু মিথ্যা সেটাই বলছে, দ্য লাই, বাট দ্য লাই দ্যাট সিংস ইন অ্যান্ড সেটেল ইন ইট, ইট মানে মন, কিন্তু লাই সেটাই। তা কবির মতে কল্পনাকে, কল্পনা দিয়ে আমি যেটা ভাবলাম এটাকে মিথ্যা বলা যায় না, কারণ এটা তো মানুষের মন দিয়ে যাচ্ছে, কিন্তু মানুষ তো এটা সরাসরি গ্রহণ করছে না। তুমি কি এডিপাস রেসকে গ্রহণ করেছো যেটা সত্যি? তুমি কি জানো এটা সত্যি? তুমি তো জানো যেটা কাল্পনিক, অতএব এটা তুমি সত্য বলে গ্রহণ করছো না। তাহলে যেটা তুমি সত্য বলে গ্রহণ করছো না সেটাকে তো মিথ্যা বলা যাবে না। তাই বলছে যে দ্য লাই দ্যাট সিংস ইন অ্যান্ড সেটেল ইন ইট, অতএব মনে যে মিথ্যাটা, যে লাইটা আমাদের মনে গেঁথে যাবে এবং সেখানে থাকবে এবং আমাদের ক্ষতি করবে, সেটাকেই আমরা বলবো কি? ফলস বা মিথ্যা। আমরা কল্পনাকে মিথ্যা বলবো না, কারণ কল্পনা জাস্ট আমাদের একটা প্লেজার দেয়, এটা আমাদের কোনো ক্ষতি করে না। হ্যাঁ, বলছে সাস অ্যাজ উই স্পেক অফ বিফোর, যেটা নিয়ে আমি আগেই কথা বলেছি, ব্যাপারটা এরকম আগে বলেছি। অতএব তিনি এই ফাদার যেটা কল্পনাকে মিথ্যা বলেছে, শ্যাডো অফ লাই বলেছে, এটাকে তিনি বলতে নারাজ, কারণ এটা আমাদের একটা ফিলিং, এটা আমাদের একটা ইমাজিনেশন, একটা ফিলিং, এটা আমরা কাজে লাগাবো। এটা কল্পনা দিয়ে আমি এটা কিছু লিখেছি, সেটা মানুষ পড়ছে, পড়ার পর একটা মজা নিচ্ছে, কিন্তু সেটাকে তো সরাসরি সে বিশ্বাস করছে না, সেটা তো মন দিয়ে পুরোপুরি গ্রহণ করছে না। তাহলে সেটাকে তো আমি মিথ্যা বলবো না। ঠিক যেমন করে পুলিশ ওই লোকটার কথায় চলে গেল, তার মানে কি পুলিশ কি ওই লোকটার কথা কি সত্য হিসাবে নিয়েছে না বলো তো, যখন সে চলে গেল? হ্যাঁ, তাহলে পুলিশ অলরেডি সত্য হিসাবে গ্রহণ করেছে এবং সেটেল হয়েছে তার মনে, এবং সে চলে গেছে। এই চলে যাওয়ার কারণে একটা ক্ষতি হয়েছে, সেটা হলো কি? পুলিশ অপরাধীকে ধরতে পারলো না, অতএব এখানে একটা ক্ষতি কিন্তু হয়েছে। এই যে ক্ষতিটা হলো, এর জন্য এটা মিথ্যা। ঠিক আছে তো? কিন্তু যেটা কল্পনা দিয়ে কবিতা লিখেছে, অ্যাজ ইউ লাইক ইট লিখছে, ইডিপাস রেস্ক লিখছে, আর্মস অ্যান্ড দ্য ম্যান লিখছে, বা যে কবিতাগুলো লেখা হয়েছে অন হিজ ব্লাইন্ডনেস লিখছে, এইগুলোকে আমরা মিথ্যা বলছি না, কারণ এটা আমরা ওই কবিতার যে কাঠামোগুলো, যে পোশাকি ব্যাপারগুলো, সেগুলোকে তো আমরা ওইভাবে সরাসরি গ্রহণ করছি না। ওকে, বাট হাউসোএভার দিস থিংস আর দাস ইন মেন্স depraved judgments and affections, yet truth, which only doth judge itself, teaches that the inquiry of truth, which is the love making or wing of it. এখন একটু খেয়াল করো, বলছে
বাট হাউস এভার দিস থিংস আর বলছে এগুলো যেমনই হোক না কেন, ওইসব কল্পনা ওগুলো বাদ দাও, তা যেমনই হোক না কেন, ডাজ ইন ম্যানস ডিপ্রেভ জাজমেন্ট অ্যান্ড অ্যাফেকশন। ডিপ্রেভ মানে কি? ডিপ্রেভ মানে যেটা হচ্ছে বঞ্চিত। হ্যাঁ মানে হচ্ছে বঞ্চিত স্যার। হ্যাঁ যেটাকে আমরা অধপতিত, যেটা হচ্ছে খারাপ, ঠিক আছে? তো মানুষের সেটা ওই ধরনের ডিপ্রেভ জাজমেন্ট দিয়ে হোক বা অ্যাফেকশন দিয়ে হোক, মানুষ এই যে কাজগুলো যে করে, কল্পনার যে কাজগুলো, এগুলো বাদ দেন। ওগুলো বাদ দিলে পারে আমরা যদি আসি যে ইয়েট ট্রুথ হুইজ অনলি জাজ, দেখো তাহলে ট্রুথকে কে জাজ করতে পারে? ট্রুথকে কে জাজ করবে? ট্রুথকে জাজ করার মতো কে কে আছে? ফলস। ট্রুথ তো নিজে নাকি? ট্রুথ 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 নিজেকে ছাড়া আর কাউকে জাজ করতে পারবে? বা ট্রুথকে জাজ করার জন্য আমরা কোনো কিছু আনতে পারবো? আর কিছু আনা যাবে? বলো তো না। না, ট্রুথ ট্রুথই। অতএব এটাকে জাজ করতে হলে ট্রুথ দিয়ে বুঝতে হবে। তাই বলছে কি, রতনে রতন চিনে, এটা কথা আছে না, রতনে রতন চিনে, ডায়মন্ড কাটস ডায়মন্ড, নাকি? মানে কি রতনে রতন চিনে, তার মানে ট্রুথ ট্রুথকেই জাজ করতে পারবে, লাই এসে কখনো ট্রুথকে জাজ করতে পারবে না। তাই বলছে ট্রুথ হুইচ অনলি ডাজ জাজ ইটসেলফ, যে ট্রুথ নিজেকে জাজ করে, সেই ট্রুথ কি করতে পারে? টিচেস, সেই ট্রুথ আমাদেরকে শেখাতে পারে দ্যাট দ্য ইনকোয়ারি অফ ট্রুথ, তাই তো, ইজ দ্য লাভ মেকিং অর উইং অফ ইট। তাহলে সত্যের সন্ধান করা মানেই হচ্ছে সত্যের সাথে লাভ মেকিং করা, সত্যকে ভালোবাসা। তাহলে সত্য খুঁজতে হলে সেটা সত্যের মাধ্যম দিয়ে যেতে হবে। সত্য খোঁজার জন্য ওই মিক্সার করলে হবে না, তাই তো? মিথ্যা মিথ্যা সত্যের সাথে মিথ্যা মিশিয়ে সেটা আমাদের কাছে আকর্ষণীয় করে ফেলতে পারি, কিন্তু সেটা কখনো সত্য থাকলো না, সেটা তার সত্যের যে পিওরিটি সেটা হারিয়ে ফেললো। তাই সত্যকে বুঝতে হলে আমাকে সত্য দিয়েই বুঝতে হবে, আর সত্যকে ভালোবাসা মানেই সত্যের সন্ধান করতে হবে। অর্থাৎ সত্যের সন্ধান করা মানেই হলো সত্যকে খোঁজা। অতএব দ্য নলেজ অফ ট্রুথ হুইচ ইজ দ্য প্রেসেন্স অফ ইট অ্যান্ড দ্য বিলিফ অফ ইট। অতএব সত্য মানে হলো কি, দেখো, দ্য নলেজ অফ ট্রুথ মানে হলো সত্যের উপস্থিতি বুঝতে পারা এবং সত্যের যে বিলিফ, সেই বিলিফটাকে গ্রহণ করা। হুইচ ইজ দ্য এনজয়মেন্ট অফ ইট। অতএব যদি তুমি গ্রহণ করতে পারো তাহলেই তুমি সত্যকে এনজয় করতে পারবা। কারণ কি? কারণ এই দ্য বিলিফ অফ ট্রুথ ইজ দ্য সভরেন গুড অফ হিউম্যান নেচার। তাহলে হিউম্যান নেচারের সবচেয়ে ভালো জিনিসটাই হচ্ছে সত্যের উপরে বিশ্বাস রাখা। সত্যের উপরে বিশ্বাস রাখলেই মানব জাতি উন্নত হবে, মানব জাতি উন্নতি করবে, মানুষ সুখে শান্তিতে বসবাস করবে, ঠিক আছে? কিন্তু এই সত্যকে আমরা কি করছি? বিভিন্ন রং দিয়ে রাঙিয়ে তুলে ধরার চেষ্টা করছি। এই চেষ্টা করতে গিয়েই আমরা সত্যের যে জায়গাটা, সেই জায়গাটাকে ওই যে ধ্বংস করে ফেলতেছি, ঠিক আছে? তো তার সেই গুরুত্বটা আমরা বিবেচনা করছি না। অতএব সত্যকে বিবেচনা করতে হলে সত্যের মাধ্যম দিয়ে যেতে হবে, কারণ সত্যকে একমাত্র সত্য দিয়ে জাজ করা যায়, আর সত্য আমাদেরকে শেখায় সেই সত্যের নলেজটাকে, তাই তো? যে সত্য থাকলে পারে হিউম্যান নেচার অটোমেটিক কেমন হয়ে উঠবে? হিউম্যান নেচারের কল্যাণ হয়ে উঠবে, ঠিক আছে? সুতরাং দ্য ফার্স্ট ক্রিয়েচার অফ গড ইন দ্য ওয়ার্কস অফ ডেইজ ওয়াজ দ্য লাইট অফ দ্য সেন্স। কারণ কি? পৃথিবী সৃষ্টির সময় গড প্রথমে কি সৃষ্টি করেছিলেন জানা আছে? বলো তো। কলম সৃষ্টি করছে মুসলিম ধর্ম অনুযায়ী। হ্যাঁ বলো, প্রথমে কি সৃষ্টি করেছিল? স্যার মুসলিম ধর্ম অনুযায়ী কলম সৃষ্টি করছিল। কলম। কলম, জি স্যার। আচ্ছা স্যার। আমরা খ্রিস্টান ধর্মের আদলে আসবো। দেখো হচ্ছে আচ্ছা, কিন্তু দেখা যাচ্ছে না, এটা পিডিএফটা ছিল কোথায়? আচ্ছা যাও, ওখানে বাদ দিই, আমরা আনতে গেলে এখন দেরি হবে। তো এখানে যেটা দেখানো হয়েছে যে দ্য ফার্স্ট ক্রিয়েচার অফ গড, তাহলে সৃষ্টিকর্তার প্রথম সৃষ্টি,
ইন দ্য ওয়ার্কস অফ দ্য ডেজ, ওই যে তিনি 6 দিনে, তাই তো, যে জিনিসগুলো সৃষ্টি করেছিলেন তার ভিতরে প্রথম সৃষ্টিটা হলো ওয়াজ দ্য লাইট অফ দ্য সেন্স, তাই তো, ওয়াজ দ্য লাইট অফ দ্য সেন্স মানে আমাদের সুবুদ্ধি, বোধগম্যতা, আলো। আর শেষে হচ্ছে দ্য লাস্ট ওয়াজ দ্য লাইট অফ রিজন। তাহলে প্রথমে তিনি সৃষ্টি করলেন কি, লাইট অফ দ্য সেন্স, আর শেষে তিনি সৃষ্টি করলেন কি, দ্য লাইট অফ রিজন। মানে কি, প্রথমে তিনি আমাদের সেন্সটা সৃষ্টি করলেন, তারপরে তিনি যুক্তি সৃষ্টি করলেন। তাহলে এই দুটাই তিনি সৃষ্টি করেছেন। অ্যান্ড হিজ সাব্বাত ওয়ার্ক এভার সিন্স ইজ দ্য ইলুমিনেশন অফ হিজ স্পিরিট। আর হিজ সাব্বাত ওয়ার্ক মানে হচ্ছে, সাব্বাত বলতে কোন দিনটাকে বোঝায়, সপ্তম দিনকে বোঝায়, তাই তো, যেটা আমরা হলিডে বলি। সাব্বাত মানে বেশি করে রবিবার বলি, বা বিভিন্ন ক্ষেত্রে শুক্রবারও বলা হয়, কেউ শনিবার ধরে। সাব্বাত মানে হচ্ছে দ্য সেভেন্থ ডে, যেদিনে গড কি করেছিলেন, তিনি যে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিগুলোকে তিনি এনজয় করেছিলেন, মানে তিনি ওগুলোকে বুঝতে পেরেছিলেন, যে তার স্পিরিট দিয়ে, তার শক্তি দিয়ে তিনি এগুলোকে কি করতে পেরেছেন, তৈরি করেছেন। তাই বলছে দেখো, ফার্স্ট হি ব্রেথ লাইট আপন দ্য ফেস অফ দ্য ম্যাটার অ্যান্ড কেওস। অতএব ম্যাটার অ্যান্ড কেওস মানে কি, এই যে শূন্য ছিল, এই পৃথিবীর এই মহাবিশ্ব ছিল হচ্ছে শূন্য, এই শূন্যতার মধ্যে তিনি প্রথমে আলো সৃষ্টি করলেন। ব্রেথ লাইট মানে আলো দেওয়া, আলো প্রদান করা। দেন হি ব্রেথ লাইট ইনটু দ্য ফেস অফ মেন। তাহলে আগে লাইট তিনি কোথায় দিয়েছিলেন, মানুষের মধ্যে, নাকি আসলে এই শূন্যতা, যে আলো, অন্ধকার ছিল, শূন্য, দেখো ডার্কনেস ছিল, সেই ডার্কনেসের মধ্যে তিনি প্রথমে আলো দিয়েছিলেন, পরবর্তীতে তিনি আলো দিয়েছিলেন মানুষের মধ্যে, তাই না? And still he breathed and inspired, দেখো, light into the face of his chosen, এবং still he breathed and inspired light into the face of his chosen। মানে কি, আলো তিনি দান করলেন হচ্ছে যুক্তির আলো বা হচ্ছে সেন্সের আলো। এটা আমরা বেশি করে বোঝার চেষ্টা করবো, জাস্ট লিটারালি বুঝলে একটু সমস্যা আছে। তাহলে এই সেন্সের এবং রিজনের আলো কিন্তু তিনি অন্য কোনো পশু পাখির মধ্যে দেননি। দিয়েছে কি বলো তো, আমরা মনে করি, তাই তো, যে রিজন বা যুক্তি অন্য কোনো পশু পাখির মধ্যে আছে, বলো তো? না স্যার, এটা কি স্যার বিবেকের কথা বলছে? হ্যাঁ, ওই বিবেক, রিজন মানে তো যুক্তি। যুক্তি মানে কি, যুক্তি মানে কি, যেটার বাস্তবতা আছে, তাই না, যেটা আমরা বিবেচনা করতে পারি, কিন্তু অন্য পশু পাখির এটা পারে না। ওদের ভিতরে লাইট অফ সেন্স আছে, কিন্তু লাইট অফ রিজন নেই, ঠিক আছে তো? তাহলে লাইট কিন্তু তিন ভাবে দেখা হচ্ছে। একটা লাইট হচ্ছে অন্ধকার সরিয়ে, দেখো, মেটার এবং কেওস মানে কি, শূন্যতা, এই শূন্যতার মধ্য থেকে অন্ধকার দূর করে আলোকিত করা। আরেকটা হচ্ছে পশু পাখি সহ সকল কিছুর মধ্যে সেন্সের লাইট প্রদান করা। আরেকটা হচ্ছে যুক্তির লাইট প্রদান করা। তাহলে যুক্তির লাইটটা তিনি কাদেরকে দিলেন বলো তো? হ্যাঁ, মানুষকে দিলেন, তাই না? তাই বলছে, দ্য পয়েট দ্যাট বিউটিফাইড দ্য সেক্ট দ্যাট ওয়াজ আদারওয়াইজ ইনফেরিয়র টু দ্য রেস্ট সেইথ ইয়েথ এক্সিলেন্টলি ওয়েল। তিনি বলছে কি, দ্য পয়েট দ্যাট বিউটিফাইড দ্য সেক্ট দ্যাট ওয়াজ আদারওয়াইজ ইনফেরিয়র টু দ্য রেস্ট। মানে কি, পয়েটকে যেহেতু তিনি ইনফেরিয়র বলেছেন, তিনি বরং এই বিশ্বাস নামক জায়গাটাকে বিউটিফাইড করেছেন। কিন্তু যদিও পয়েটকে ইনফেরিয়র বলা হচ্ছে, তারপরও সেই পয়েট কি করেছে, সেইথ এক্সিলেন্টলি ওয়েল, কি বলেছে যে, ইট ইজ আ প্লেজার টু স্ট্যান্ড আপন দ্য শোর and to see ships tossed upon the sea, a pleasure to stand in the window of a castle and to see a battle and the adventures thereof below, but no pleasure is comparable to the standing upon the vantage ground of truth। দেখো, তাহলে যে ব্যক্তি, যে পয়েটকে আমরা বলতেছি যে তিনি কল্পনার মাধ্যম দিয়ে সত্যের শ্যাডো উপস্থাপন করেন, সেই কবিও নিজে বলেছেন যে সমুদ্রের পাশে দাঁড়িয়ে, তাই তো, সমুদ্রে চলা যে শিপ, সেটাকে দোদুল্যমান হতে দেখা যেমন মজার, তেমনি মনে করো রাজপ্রাসাদের জানালায় দাঁড়িয়ে নিচে ঘটে যাওয়া যুদ্ধক্ষেত্র, তাই তো, যুদ্ধ দেখাটা যেমন প্লেজার, তাই তো। মানে এরকম পৃথিবীর যত রকম প্লেজার থাকুন না কেন, এইগুলো তিনি দুটো মানে উল্লেখ করে তিনি বললেন, একটা পজিটিভ প্লেজার, একটা নেগেটিভ প্লেজার, তাই না? তারপরে তিনি বললেন যে পৃথিবীতে যত রকমের প্লেজারের উৎস আছে না কেন, সেই উৎসর সাথে নো প্লেজার ইজ কম্পারেবল টু দ্য স্ট্যান্ডিং আপন দ্য ভ্যান্টেজ গ্রাউন্ড অফ ট্রুথ। মানে কি, সত্যের সন্ধান করে সত্যকে পাওয়ার মাধ্যমে যে প্লেজার পাওয়া যায়, সেই প্লেজারটা পৃথিবীর আর কোনো উৎস থেকে পাওয়া প্লেজারের সাথে তুলনীয় নয়। তার মানে তিনি নিজেও সত্যকে স্বীকার করে নিচ্ছেন। তার মানে কি বলতেছে কি, যে
ভ্যান্টেজ গ্রাউন্ড মানে কি, একদম মানে বাস্তব ভিত্তি, সত্যের যেটা বাস্তব ভিত্তি, সেইটাকে দাঁড়িয়ে থাকার যে আনন্দ, সেই আনন্দটা আর পৃথিবীর আর কোনো কিছু থেকে পাওয়া আনন্দের সাথে তুলনা করা যাবে না। তার মানে কি তিনি সত্যকে কি স্বীকার করলেন? যে পয়েট বলো, স্বীকার করছেন তো নাকি? জি স্যার, জি স্যার। যেহেতু বলছে কম্পারেবল নয়, তাহলে সত্যকে স্বীকার করছে। মানে মানে a hill not to be commanded and where the air is always pure and serene, তাই বলছি কি a hill not to be commanded মানে কি বলো? আমরা একটা পর্বতকে কি কমান্ড করতে পারবো? না স্যার। ওরা কি আমার কথা শুনবে? না। অথবা where the air is always pure and serene মানে কি? কারণ হিল বা পর্বতেই কি ওখানকার বায়ুগুলো হচ্ছে পিওর এবং শ্রীন, তাই তো? মানে শ্রীন মানে কি, মানে পরিষ্কার, শুভ্র, তাহলে এরকম পিওর। and to see the errors and wanderings and mist and দেখো tempest in the vale below, so always that this prospect be with pity and not with swelling or pride। তার মানে কি এখানে বলতে যাচ্ছে যে যদি একটা মনে করো যে একটা হচ্ছে ভেল, ভেল মানে তো আমরা বুঝি নাকি, ভেল মানে কি উপত্যকা। এখন মনে করো তুমি আছো পাহাড়ের উপরে, মানে পাহাড়, মনে করো পাহাড় একটা বিষয় আর হচ্ছে উপত্যকা একটা বিষয়। এখন বলতেছে যে টু সি দ্য এরর্স অ্যান্ড ওয়ান্ডারিংস অ্যান্ড মিস্ট অ্যান্ড টেম্পেস্ট ইন দ্য ভেল বিলো। আমরা কি পাহাড়ের উপরে দাঁড়িয়ে, ঠিক আছে তো, পাহাড়ের উপরে দাঁড়িয়ে আমরা যদি নিচের দিকে তাকাই এবং নিচে যদি আমরা দেখি সেখানে কি রয়েছে? এরর্স রয়েছে। ওয়ান্ডারিংস মানে কি এলোমেলো, সব কিছুর মধ্যে এলোমেলোতা রয়েছে। মিস্ট মানে কি আনক্লিয়ার অবস্থা রয়েছে। টেম্পেস্ট মানে কি ঝড় রয়েছে, ঠিক আছে তো। এবং সো অলওয়েজ দ্যাট দিস প্রসপেক্ট বি উইথ পিটি, হ্যাঁ। এবং এই যে ব্যাপারগুলো আমরা দেখতেছি, এই যে কাহিনীগুলো আমরা দেখতেছি, এগুলো কি সবসময়ই আমাদের ভিতরে কোনো না কোনোভাবে কি করছে? আমাদের ভিতরে করুণাবোধ তৈরি করে দিচ্ছে। কার প্রতি? ওই ভেলের প্রতি। মানে পাহাড় এবং ভেলের একটা সম্পর্ক দেখানো হচ্ছে এই জায়গায়, ঠিক আছে তো। ভেল মানে কি পাহাড়ের নিচে থাকা উপত্যকা, উপত্যকা বুঝি তো আমরা, বলো তো আমরা উপত্যকা বুঝি? জি স্যার, বুঝছি। তাহলে পাহাড় এবং উপত্যকা তো পাশাপাশি থাকে নাকি? পাহাড় না থাকলে কি উপত্যকা হবে? হ্যাঁ না স্যার। তাহলে এখন বলতেছে পাহাড় বলতেছে কি, মনে করো পাহাড় এই ভেলে থাকা এই সকল নেগেটিভিটি দেখছে, দেখে কি করছে? পাহাড় নট উইথ সুয়েলিং অর প্রাইড, দেখো নট উইথ সুয়েলিং অর প্রাইড মানে পাহাড় তো ভালো, পাহাড়ের সবকিছু কেমন পিওর অ্যান্ড শ্রিন। এখন পাহাড় যদি কি করে যে ওই ভেলের প্রতি যদি একটু করুণা দেখায় যে সে আমার মতো না, তাই তো, তার বাতাসগুলো পিওর না, সেখানে সবসময় রয়েছে কি মিস রয়েছে, সেখানে ঝড় রয়েছে, সেখানে ওয়ান্ডারিং রয়েছে, তাহলে এটা কেমন হবে? এটা ঠিক এরকমটা না যে সে যেন সত্যটা বুঝতে পেরেছে এবং ভেলের প্রতি একটা কি করছে? করুণা বা পিটি সে শো করছে। দেখো দিস প্রসপেক্ট বি উইথ পিটি নট উইথ সুয়েলিং অর প্রাইড, মানে কোনো রকম অহংকার বা গর্ব নিয়ে না, বরং এক ধরনের করুণা বোধ নিয়ে যদি এই পাহাড় দেখে তাকে, তাহলে এই পাহাড় কি নেগেটিভ ফিলিং পাবে নাকি এখান থেকে এক ধরনের পজিটিভ প্লেজার পাবে? তো মানে ব্যাপারটা এরকম যে তুমি যদি কোনো গরিব মানুষকে, তাই তো, সাহায্য করো, তুমি মনে করো অনেক, তোমার অনেক টাকা পয়সা আছে, তুমি ভালো, ঠিক আছে তো, এবং তুমি যদি এখন একজন গরিব মানুষের প্রতি করুণা বোধ করো, তাই তো, তাকে যদি তুমি সাহায্য করো, তাহলে সেটা মানে কার জন্য মানে সবচেয়ে আনন্দদায়ক বেশি হবে বলতো? কার জন্য আনন্দদায়ক বেশি হবে? স্যার আমার জন্য। হ্যাঁ, মানে যে দিবে, তাই না? এক্ষেত্রে তুমি অবশ্য কোনো রকম গর্ব করবে না, তার সামনে অহংকার করবে না, তাই না? কিন্তু তুমি সত্যটা দেখেছো। সত্যটা কি? যে আমার ভালো আমি ভালো অবস্থানে আছি, আর একটা সত্যটা কি? যে সে খারাপ অবস্থানে আছে। এই জন্য তুমি তার প্রতি কি করেছো? একটা করুণা দেখিয়েছো। কারণ কি? এটা অটোমেটিক তোমার ভিতরে সেই প্রসপেক্টটা আছে যে তুমি তার প্রতি করুণা করবা, করুণা দেখাবা। তাই বলছে দেখো যে সুয়েলিং অর্থ কি?
সুয়ারিং মানে বুক ফুলিয়ে গর্ব করা, নিজেকে খুব বড় ভাবা, ঠিক আছে তো এটা। তাহলে কোনো অহংকার বা গর্ব দিয়ে নয়, বরং তুমি করুণা দিয়ে যদি তুমি দেখো তাকে, তাহলে সেটা কেমন হবে? সার্টেনলি ইট ইজ হেভেন আপন আর্থ। তাহলে বুঝতে হবে, মনে করতে হবে কি, যে অলরেডি হেভেন যেন আর্থের উপরে এসে গেছে। কিভাবে? টু হ্যাভ আ ম্যানস মাইন্ড মুভ ইন চ্যারিটি, যে অন্তত হেভেন যেন পৃথিবীতে চলে এসেছে, সেখানে এসে কি করতেছে, সে একজন মানুষের মনকে দানশীলতায় ভরিয়ে তুলেছে, ঠিক আছে? মানে তার মনটাকে চ্যারিটিতে মুভ করা, মানে কি, তাকে দিয়ে চ্যারিটি করাচ্ছে, তাকে দিয়ে দানশীল করাচ্ছে। অ্যান্ড রেস্ট ইন প্রভিডেন্স অ্যান্ড টার্ন আপন দ্য পোলস অফ ট্রুথ, এবং তাকে কি করাচ্ছে, যে হেভেন এসে ওই মানুষটাকে তার প্রভিডেন্সের উপরে বা গডের উপরে রেস্ট করতে উৎসাহিত করতে। রেস্ট করা মানে কি এখানে নির্ভরশীল হওয়া, তাই তো? অ্যান্ড টার্ন আপন দ্য পোলস অফ ট্রুথ, এবং ওই লোকটাকে বা ওই মানুষটাকে পৃথিবীর যে সত্য, সেই সত্যের সন্ধানের জন্য তাকে সে সত্যের দিকে ফিরিয়েছে। পোল মানে আমরা জানি যে উত্তর মেরু দক্ষিণ মেরু বোঝায়, কিন্তু এখানে পোল মানে বুঝবো যে যেদিক থেকে সত্য আমরা কি করতে পারি, পেতে পারি, সেই দিকে ফেরা। দেখো এই কথাগুলো একটু মাঝে মাঝে হঠাৎ করে সেই প্রত্যেকটা এসের মতোই কেটে কেটে যাওয়ার মতো লাগে আমার কাছে মনে হচ্ছে, ঠিক আছে? একটু কেটে কেটে যাওয়ার মতো লাগে, যে একটা কথা বলতে বলতে আরেকটা কথার মধ্যে ঢুকে গেছেন। এইটা তো যাক, এখানে যেটা মেইনলি তিনি বোঝাতে চাইলেন, প্রভিডেন্স অর্থ কি? প্রভিডেন্স প্রভিডেন্স বলতে কাকে বোঝায় বলো তো? সৃষ্টিকর্তা বা গডকে বোঝায়, ঠিক আছে গডকে। তো? হ্যাঁ, প্রভিডেন্স মানে কি, যিনি আমাদেরকে দেন। হ্যাঁ, দেখো প্রভিডেন্স এমনিতে সরবরাহ করা, দেওয়া, এরকম কিছুকে বোঝায়। প্রভিডেন্স এখানে গডের অর্থ বোঝাচ্ছে, ঠিক আছে তো? বাইবেল অনুযায়ী প্রভিডেন্স কি, দেখো ঈশ্বরের দূরদর্শিতা মানেই হলো সবকিছু, মানে ঈশ্বরকে বোঝায় বা গডকে বোঝায়, ঠিক আছে তো? তিনি আমাদের সবকিছু দেখেন, তিনি আমাদের সবকিছু দেন। এই যে প্রভিডেন্স কি ঈশ্বর, হ্যাঁ, বলছে মহাবিশ্বে ঈশ্বরের হস্তক্ষেপকে প্রভিডেন্স বলে। হচ্ছে ধর্মের তত্ত্বে ঐশ্বরিক প্রভিডেন্স বা কেবল প্রভিডেন্স হলো মহাবিশ্বে ঈশ্বরের হস্তক্ষেপ, বা এটা মানে তিনি আমাদেরকে সবকিছুর উপরে কি করেন, আমাদেরকে গ্রহণ করেন, হ্যাঁ, আমাদেরকে দেন, খাবার দাবার, বিশ্বাস, ভালোবাসা, সুস্থতা, সবকিছু তিনি আমাদেরকে দেন। সেই হিসেবে সবকিছুর ক্ষমতা হচ্ছে ওনার ক্ষেত্রে, ঠিক আছে? তার রেস্ট ইন প্রভিডেন্স মানে কি, ওই প্রভিডেন্স বা গডের শক্তি বা ক্ষমতার উপরে নির্ভরশীল হওয়া। এটা কেন করিয়েছে? কারণ যেন হেভেন যেন পৃথিবীর উপরে মধ্যে চলে এসেছে, পৃথিবীর উপরে চলে এসেছে, এবং এসে মানুষকে যেন কি করছে, এই ভালো কাজগুলো করতে উৎসাহিত করছে। ঠিক অনেকটা ওই পাহাড়ের মতো, ঠিক আছে তো? পাহাড় যেমন কি করছে, উঁচু থেকে ওই নিচের ভেলকে দেখতেছে, দেখে তার যত খারাপ জিনিস আছে সেগুলো দেখে তার করুণা হয়েছে, এবং তাকে করুণা বোধে তাকে সাহায্য করছে। ঠিক একইভাবে মানুষের উপরে এই যে সত্যের যে অনুসন্ধান বা সত্যের যে মানে কি বলবো, যে সত্যের যে একটা উত্থাপন, যেটা, হ্যাঁ, সেটা কিসের মাধ্যমে সম্ভব? একমাত্র প্রভিডেন্সের উপরে নির্ভরশীল হওয়ার মাধ্যমে সম্ভব, সৃষ্টিকর্তার উপরে নির্ভরশীল হওয়ার মাধ্যমেই সম্ভব, ঠিক আছে তো? এবং এই কাজগুলো করার মাধ্যমে মনে হবে যেন হেভেন যেন পৃথিবীতে চলে এসেছে, হ্যাঁ, হেভেন যেন পৃথিবীর উপরে অবস্থান করছে। এই তো যাক, এইভাবে তিনি একটু বোঝাতে চাইলেন। তো অনেকক্ষণ হয়ে গেল মনে হয় তোমাদের। তো এই এসেটা একটু অ্যাবস্ট্রাক্ট, একটু জটিল, ঠিক আছে? যে আসলে তিনি কি বলতে চাচ্ছেন, কি নিতে চাচ্ছেন। এই পর্যন্ত আমরা আপাতত কি বুঝলাম বলতো, সত্য নিয়ে তিনি কি বলতে চাইলেন আলটিমেটলি? এখানে আমরা কি বুঝলাম সত্যের? টেকনিক্যাল আমরা কিছু বিষয় বুঝেছি, কিন্তু তিনি কি বলতে চেয়েছেন সেটা সম্পর্কে আমাদের ধারণা কি দাঁড়ালো বলো? কেউ বলতে পারবা? না সবাই চুপ হয়ে আছো? সত্য এক একজনের জন্য এক এক রকম, আর এইটাই মেইনলি বুঝাইতে চাইছে। এই মরছে, তাহলে তো তুমি ভুল বুঝে ফেলেছো। সত্য কি কোনো অ্যাঙ্গেল দিয়ে বিবেচনা করা যাবে বলো তো? না না, ওখানে তো তিনি স্যার সত্য সত্য নিজেই সত্য। হ্যাঁ, সত্য দিয়ে সত্যকে বিবেচনা করতে হবে, তুমি অন্যের মাধ্যমে পারবে না তো। তাহলে তো সেটা হচ্ছে ডায়মন্ডের মতো হয়ে গেল, তাহলে তো তুমি তাকে সেই ডায়মন্ডে তুলে নিয়ে গেলা। ডায়মন্ডকে তো বিভিন্ন কালার দিয়ে বিবেচনা করতে হয়। বিভিন্ন কালার দিয়ে বিবেচনা করা মানে কি, বিভিন্ন বিষয় দিয়ে বিবেচনা করা। আর বিভিন্ন বিষয় দিয়ে যখন তুমি বিবেচনা করতে যাবা, তখন তার ভিতরে মিক্সার ঘটে গেল, আর মিক্সার ঘটে গেল মানে তার পিউরিটি হারিয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ, অতএব সত্য দিয়েই সত্যকে বিবেচনা করতে হবে, ঠিক আছে তো? ট্রুথ উইল জাজ ট্রুথ দ্যাট ইটসেলফ,
এবং That's good. হ্যাঁ, এখানে কোন রকম কোনো কিছু দিয়ে তাকে মিক্স করা যাবে না, কোনোভাবেই তাকে কোনো কিছু দিয়ে বিবেচনা করা যাবে না, এটা বলতে চেয়েছে। ঠিক আছে তো? আর বরং পৃথিবীতে সবচেয়ে মানব কল্যাণের জন্য কি দরকার, আমাদের সত্য সন্ধান করতে হবে, নলেজ অফ ট্রুথ নিতে হবে, এবং নলেজ অফ ট্রুথকে কি 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 করতে হবে, এনজয় করতে হবে নাকি, এবং আলটিমেটলি এই নলেজ অফ ট্রুথ বা বিলিফ অফ ট্রুথটাই মানুষের জন্য কি হবে, কল্যাণকর হবে। ঠিক আছে তো? এইটা। আর এই ট্রুথটা সম্ভব কিসের মাধ্যমে, লাইট অফ সেন্সের মাধ্যমে নাকি লাইট অফ রিজনের মাধ্যমে? লাইট অফ রিজন। হ্যাঁ, লাইট অফ রিজন দিয়ে তোমাকে বুঝতে হবে। ঠিক আছে তো? কারণ লাইট অফ সেন্স তো সবার ভিতরে আছে, কিন্তু লাইট অফ রিজন, হ্যাঁ, এই জায়গাটা খেয়াল করতে হবে। ওকে, আমি কি শেষ করব? তোমরা কি সময় দিতে পারবা নাকি এখনো আছে মোটামুটি কিছুটা? আজকে কি পড়াবো? স্যার মাথায় আর নিচ্ছে না। না, একটু জটিল বললামই তো, যে এসেগুলো এমনি যেহেতু এলোমেলো একটু টাইপের, কোথা থেকে কি বলতে গিয়ে কোথায় কি বলে, এই জন্য তো তোমাদের কাজ দিলাম, তোমরা একটু এই এখানে যে সামারি আছে না, তোমাদের বই কোন রাইটারের বলো তো? ডক্টর সেন। ডক্টর সেন। ডক্টর সেনের। তাহলে তোমাদের দেখবে যে সামারি আছে, সামারিতে মোটামুটি একটু বলে দেওয়া আছে, তবে এখানেও ওই তোমাদের সাথে একটু কনফ্লিক্টিং আইডিয়া তৈরি হবে, মানে এই এসেটাই এরকমই, হ্যাঁ, তো একটু বোঝার চেষ্টা করবা। সামারিটাও দেখবা যে তোমরা বুঝতে গিয়ে একটু মাথা ঝিম ধরে যাবে, হ্যাঁ, তো একটু ভালো করে বোঝার চেষ্টা করবা যেখানে আসলে কি বলতে চাচ্ছে। স্যার সেন্সটা অনেক অনেক হাই স্যার। না, সেটা তো বললাম যে ওই জায়গায় যেতে হলে তোমাকে আসলে, আমারই তো বললাম তো, আমি যে পড়ছি, আমি মাঝে মাঝে বলতেছি যে আমি যেটা বুঝতেছি সেটাকে আমি তোমাদের বোঝাতে পারছি তো, এটা তো আমি ভাবতেছি যে না হলে তাহলে আমি যা বোঝাবো সেটা তো মিথ্যা হয়ে যাবে, হ্যাঁ, বুঝতে পেরেছো? যে গল্প টল্প হলে নাই বোঝানো যায়, কিন্তু এখানে এই জিনিসটা আমি বুঝছি তো, মানে আমি যখন এটা পড়াতে যাই তখন আমার এই সমস্যাটা হয় যে শিক্ষকের বিষয়টাকে আমি বুঝলাম তো, যে আমি তো আমার স্টুডেন্টদের পড়াচ্ছি, তাদেরকে আমি বোঝাতে পারছি নাকি আমি নিজেই এখনো বুঝি নাই যে আসলে কি বোঝাতে চাইলো এটা দিয়ে, হ্যাঁ। আচ্ছা স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো, কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে স্যার, এখানে বলছে যে কবি যে কবিতা মানে কবিতা রচনা করে সেটা হচ্ছে ইমাজিনেশন দিয়ে করে। পরের লাইনে আছে যে ইট ইজ বাট উইথ দ্য শ্যাডো অফ এ লাই। মানে এই ইমাজিনেশনটাকে কি আপনার মিথ্যার ছায়া বলে বলছে? মিথ্যা ছাড়া না, হ্যাঁ মিথ্যা ছায়া বলছে, মানে ওটাকে মিথ্যাই বলে ফেলেছে। শ্যাডো অফ লাই মানে কি, মিথ্যাই বলা অলরেডি। এই কারণেই তো ফাদার, মানে স্যার এই জন্যই তো কবি ইমাজিনেশনটাকে মিথ্যা বলছে। কবি বলেনি তো, ওটা কবিতার ইমাজিনেশন একজন ফাদার বলেছে। ফাদার মানে রাজক বলেছে। এই যে বলো না, এখানে বলছে না যে, এখানে তো সেটা বললাম, ওয়ান অফ দ্য ফাদার্স লেখা ওয়ান অফ আছে। দ্য ফাদার ইন গ্রেট সিভিয়ারিটি, মানে খুব কড়া ভাষায় বলেছে, ইটস মানে কড়া ভাষায় বলেছে। কি বলেছে, মানে ডেকেছে কাদেরকে, কল্ড পোজি। পোজি মানে কি, কবিতা বা পোয়েট্রিকে তিনি কি বলেছেন, দ্য ওয়াইন অফ ডেভিলস। তাহলে তিনি কবিতাকে ওয়াইন অফ ডেভিলস বলেছেন, মানে মাতালের, তাই তো, মানে শয়তানের মাতলামির জিনিস। মানে কবিরা যা লেখে তা হচ্ছে শয়তানের, মানে কি বলবো, উৎস। কারণ কি, কারণ বিকজ ইট ফিল দ্য ইমাজিনেশন, কারণ এটা কল্পনা দিয়ে পূর্ণ। ঠিক আছে তো? অ্যান্ড ইট ইজ বাট উইথ দ্য শ্যাডো অফ লাই। আর এই কল্পনাটা কি আসলে, ওই শ্যাডো অফ লাই, তার মানে মিথ্যা। তাহলে তার মানে কি, কল্পনাকে তিনি মিথ্যাই ধরলেন। অতএব কবিরা যে কবিতা লেখে এটা আসলে ফাদার একদম বাজে বলে মনে করেছে, মিথ্যা। আর ফাদার একরকম, স্যার ফাদার একরকম, ওটাকে মিথ্যা বলে দাবি করলেন, তাই তো? মানে মিথ্যা শুধু বলেননি, বরং এটাকে তিনি ওয়াইন অফ ডেভিল বলেছেন। তাহলে কি এটা আরো বেশি খারাপ বলেছেন না? হ্যাঁ, মানে ওরস্টের ওরস্ট। হ্যাঁ, মানে ওরস্টের ওরস্ট। অতএব যারা কবিতা পাঠ করবে তারা ওই ডেভিলের ওয়াইন পান করবে, বুঝতে পেরেছো? মানে যারা কবিতা পছন্দ করবে তারা ওই ডেভিলের ওয়াইন পান করবে, মানে মাতাল হয়ে যাবে। মানে স্যার শয়তান তো শয়তান, আবার শয়তানের সাথে মানে যে উপভোগ্য জিনিসটা আছে সেটা শয়তানের উপভোগ্য, এমন কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শয়তানের কাছ থেকে তুমি কিছু উপভোগ করে তুমি মাতাল হয়ে যাচ্ছ, মানে তুমি তোমার কমন সেন্সটা হারিয়ে ফেলছো। অতএব এই জন্য এটা খারাপ, এটা বলতে চেয়েছে। ঠিক আছে? তবে পরবর্তীতে ফ্রান্সিস বেকন আবার এটাকে সাপোর্ট করলেন, তাই তো? মানে কোনটাকে, মানে ওই কবিতাকে সাপোর্ট করলেন। তিনি বললেন যে হ্যাঁ, মিথ্যা আসলে সেটা হবে যেটা মানুষের মনের ভিতরে ঢুকে যায় এবং সেখানে সেটেলড হয়, মনে থাকে এবং সেটা মানুষের ক্ষতি করে, সেটাই হচ্ছে মিথ্যা। কিন্তু যদি আমি একটা কথা বললাম, ওর কাছে গেল, কিন্তু সে গ্রহণ করলো না, কিন্তু এনজয় করলো,
মানে কবিতা যেমন আমরা, তাই না? তাহলে এটা আবার মিথ্যা হবে না, যেটা ফাদার বলেছে তিনি সেটাকে আবার রিফিউট করেছেন, ফাদারের কথাটাকে তিনি রিফিউট করে তিনি কবিতাকে মিথ্যা বলতে চাননি, তাই তো? কারণ এটা সরাসরি কোনো মানুষ একদম গভীরভাবে গ্রহণও করে না, বা তার মনে এটা গেঁথেও যায় না, এবং এটা মানুষের ক্ষতিও করে না, অতএব এটাকে মিথ্যা বলা আসলে তিনি সাপোর্ট করেননি। কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে এই পর্যন্ত থাক। আগামী দিন এটা পড়ার পর তারপর আমরা রেভেন্সে যাব, ঠিক আছে? এই যতগুলো এসে আছে তার ভিতরে এই এসেটা আমার কাছে খুবই একটু অ্যাবস্ট্রাক্ট এবং খুব জটিল মনে হয়েছে, কারণ আমি নিজেই আসলে তোমাদেরকে বোঝাতে পারছি কিনা আমার মাঝে মাঝে সন্দেহ হচ্ছে যে আমি ওই জায়গাটুকু নিয়ে যেতে পারতেছি কিনা। হ্যাঁ, তো একটু পড়ার চেষ্টা করবো, তোমরা একটু বোঝার চেষ্টা করবো। আমি একটু বিভিন্নভাবে কথা বলার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। আমার কথার ভিতরে কোনো ভুল টুল থাকলে আবার কিছু মনে করো না, জাস্ট আমি ইউজ করেছি উদাহরণ হিসেবে এগুলোকে ব্যবহার করার জন্য, ঠিক আছে? ওকে, জি স্যার। জি স্যার।